প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকে ফৌজদারি কার্যবিধির প্রথম ক্লাস। আমরা সংক্ষেপে যেটাকে সিআরপিসি বলি। প্রথম ক্লাসে আমরা পার্ট 1 প্রাথমিক বিষয়সমূহ এবং পার্ট 2 ধারা 1 থেকে 37 পর্যন্ত আলোচনা করব। প্রথমে আমরা বিগত বছরের এমসিকিউ প্রশ্ন যদি বিশ্লেষণ করি, তাহলে 2012, 13, 15, 17, 2020, 22 এবং 23, তাহলে এই যে 7টি বছর বিগত সালের এমসিকিউ পরীক্ষা হয়েছে, বলে রাখা ভালো 12 সালের আগে কোনো এমসিকিউ পরীক্ষা ছিল না, রিটেন এবং ভাইবা ছিল। তো এখানে আমরা যদি এই বিশ্লেষণটা যদি দেখি, তাহলে আমরা আপনারা বাসায় বিশ্লেষণটা লক্ষ্য করেছেন নিশ্চয়ই। তো এখান থেকে কিন্তু হিসাব নিকাশ করে বিশ্লেষণ করেই আপনাদের জন্য এই বছর যদি 24 সালে পরীক্ষা হয়, ডিসেম্বরে হয়তোবা হতে পারে, অথবা এই বছর পরীক্ষা হবে না, জানুয়ারি ফেব্রুয়ারির দিকে যেতে পারে। তবে ডিসেম্বরে পরীক্ষা হওয়ার একটা 50-50 চান্স আছে, আমি যতটুকু খোঁজ খবর পেয়েছি। তো এখানে দেখেন যে সর্বশেষ পরীক্ষাতে ধারা থেকে 19টি এবং তফসিল থেকে একটি প্রশ্ন এসেছে। আগের বছরে অর্থাৎ 22 সালে ধারা থেকে 20টি এবং তার আগের বছরে ধারা থেকে 20টি প্রশ্ন আসছে, তফসিল থেকে কোনো প্রশ্ন আসেনি। তা ফৌজদারি কার্যবিধিতে সবচেয়ে বেশি ধারা আছে এবং তফসিলও আছে। তো এখানে পুনরাবৃত্তি বা রিপিটেশন, কোন অংশ থেকে রিপিট হচ্ছে বেশি, পরিচিত অংশ থেকে কিছুটা প্রশ্ন রিপিট হয়েছে, সেটা আমরা দেখব। তারপরে ধারা 4-এর 1-এর এইচ সংজ্ঞা রিপিট হয়েছে, 4, 9, 17, 31, 32, এইভাবে এখানে যে ধারাগুলো আমি উল্লেখ করেছি, এই সবগুলো ধারা কিন্তু 3 স্টার, মানে খুবই খুবই গুরুত্বপূর্ণ। এগুলো বারবার রিপিট হয়, মানে এগুলো খুবই বাস্তবসম্মত, বাস্তবে এই ধারাগুলোর প্রয়োগ খুব বেশি। এবং এর বাইরেও আরো কিছু বাস্তবসম্মত ধারা আছে, সেগুলো এখানে আমি উল্লেখ করেছি। তাহলে আমি যদি মন্তব্যটা করি, তাহলে পরিচিতি অংশ হতে প্রশ্ন কম হয়। পরিচিতি অংশ বলতে একটু পরে আমরা দেখব পরিচিতি অংশ বলতে কোনটাকে বোঝাচ্ছি। তবে গুরুত্বপূর্ণ ধারাসমূহ হতে বারবার প্রশ্ন পুনরাবৃত্তি ঘটছে, মানে রিপিট হচ্ছে, একটু আগে যেই ধারাগুলো দেখিয়েছি। আর তবে নতুন ধারা হতেও প্রশ্ন চলে আসতে পারে, সুতরাং নতুন ধারাও বুঝে বুঝে বিস্তারিত পড়তে হবে। তো এখানে যে ধারাগুলো আছে, এর মধ্যে বাস্তবসম্মত কিছু ধারা আছে যেগুলো ইতিপূর্বে কখনো রিপিট হয়নি, একেবারে ফ্রেশ নতুন ধারা, কিন্তু কোর্টে কাজে লাগে যে ধারাগুলো, সেগুলো আমি দিয়ে দিয়েছি। এবং এই যে এই ছক এবং এই পুনরাবৃত্তি কোনটা হচ্ছে বাস্তবে আদালতে কোন ধারাগুলো কাজে লাগে, এগুলোর ভিত্তিতে আপনাদের জন্য আমি একটা সাজেশন তৈরি করছি বা করেছি। সাজেশনটা কিসের ভিত্তিতে করেছি সেটার যৌক্তিকতা আমি দেখিয়েছি, উপরে যেটা দেখালাম সেটাই। তো 24 সালে অর্থাৎ নেক্সট পরীক্ষার জন্য যে সাজেশন, সেখানে পরিচিতি অংশে ইতিহাস, উদ্দেশ্য, পরিধি, গুরুত্বপূর্ণ তথ্যাবলী, প্রয়োগ ক্ষেত্র, সর্বশেষ সংশোধনী প্রভৃতি বিষয় জানতে হবে। তো এগুলো আপনাদের খুঁজে খুঁজে বের করতে হবে না, এই নোটে অলরেডি দেওয়া আছে। এবং ধারা এখানে উল্লেখ করেছি 2 স্টার, 2 স্টার, 1 স্টার, 3 স্টার, এইভাবে। তাহলে 1, 2, 3 স্টার এইভাবে আমি চিহ্নিত করে সেকশনগুলো দিয়েছি যারা কম পড়তে চান। তবে আমি বলবো প্রথমবার যখন পড়বেন, এখানে যে সাজেশনে উল্লেখ করেছি যে ধারাগুলো, এখানে মোট 245টি ধারা ও দ্বিতীয় ও পঞ্চম তফসিলের গুরুত্বপূর্ণ কিছু অংশ আমি রেকমেন্ড করছি। এই 245টি ধারা আমরা অন্তত একবার হলেও পড়বই। আর যদি বাদ দিতেই চাই, যেগুলো 1 স্টার সেগুলো বাদ দিতে পারেন, তবে এখন না, যখন রিভিশন করবেন ওই সময়, রিভিশনের সময় আমি কমিয়ে দিব। আমি আরো একটা শর্ট সাজেশন দিব পরীক্ষার 1 মাস আগে, তখন আপনারা সেগুলো পড়বেন। আপাতত এই সবগুলোই অন্তত আমার নোটে যা কিছু আছে একবার অন্তত পড়তেই হবে, আর সম্ভব হলে 2বার বা 3বারও পড়তে হবে। তাহলে অ্যাটলিস্ট একবার আমরা পড়বো এই সব ধারাগুলো যেগুলো আমার নোটে দেওয়া আছে, 245টি ধারা। এবং যখন রিভিশন ক্লাস শুরু হবে তখন আমি আপনাদের আরেকটা সাজেশন দিব। এবং পরীক্ষার 2-3 দিন আগে আমি আবার
300টার মতো এমসিকিউ দিয়ে দিই, সেই 300টা এমসিকিউ মানে ফাইনাল টাচ দেওয়ার জন্য। কিন্তু আপাতত এগুলো সবকিছুই পড়তে হবে। আচ্ছা, প্রথমেই দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898 এর বিন্যাসটা আমরা দেখব। বিন্যাস বলতে সূচিপত্রে কি কি আছে, কিভাবে সাজানো আছে, এই আইনটার মধ্যে আমরা কি আসলে পড়তে চলেছি সেটা এক পলকে দেখে নেওয়ার মতন। বিন্যাস এক, ভাগ বা খণ্ড ভিত্তিক। আমরা এক পলকে দেখে নেব বিন্যাস একে। তো এখানে দেখেন খণ্ড বা ভাগ আছে টোটাল 9টি। প্রথম থেকে 9 পর্যন্ত 9টি ভাগ আছে। প্রথম ভাগে 1 থেকে 5 ধারা প্রাথমিক বিষয়সমূহ, এখানে ধারা আর এখানে শিরোনাম, অর্থাৎ অধ্যায় বা অধ্যায় এখানে না, খণ্ড না ভাগ। এই খণ্ড বা ভাগের আন্ডারে আবার এই যে বিন্যাস টুতে আমরা দেখব প্রতিটা খণ্ড এবং ভাগের আন্ডারে অধ্যায়। অধ্যায় কিন্তু এখানে অনেক আছে এই আইনে। আমরা একটু আগে দেখলাম যে 9টা খণ্ড আছে, কিন্তু অধ্যায় আছে দেখেন 46টা, 46টা অধ্যায় আছে। পেনাল কোডে অধ্যায় 23টা, কিন্তু এখানে আছে পেনাল কোডেরও ডাবল। তাহলে অধ্যায় সংখ্যা কিন্তু এখানে অনেক, এবং সবচেয়ে বড় আইন, এটা সবচেয়ে মোটা বই। তো এখানে খণ্ডগুলো যদি আমরা লক্ষ্য করি, প্রথম খণ্ডে প্রাথমিক বিষয় পাচ্ছি 1 থেকে 5 ধারা, দ্বিতীয় খণ্ডে 6 থেকে 41 এই সেকশনগুলোতে ফৌজদারি আদালত ও কার্যালয় সমূহের গঠন ও ক্ষমতা। আমরা গতকালকে রিটেন ক্লাসে এই খণ্ড সম্পর্কে কিছুটা তথ্য জেনেছি। কয়েকটি সেকশন আমরা পড়েছি, 6, 9, তারপরে 29, 27-এর গ, তারপরে 32, 33-এর গ, এই সেকশনগুলো আমরা দেখেছি। রিটেন ব্যাচের কথা বলছি। দ্বিতীয় ভাগ 42 থেকে 105 এই ধারাগুলোতে সাধারণ নিয়মাবলী আছে। চতুর্থ ভাগে 106 থেকে 153 এই ধারাগুলোতে অপরাধ প্রতিরোধ, অর্থাৎ অপরাধ হওয়ার আগেই পুলিশের কিছু কাজ আছে যেন অপরাধটা প্রতিরোধ করা যায়। যেমন কোনো রোগ হয়ে যাওয়ার আগে যদি প্রতিষেধকমূলক কোনো ব্যবস্থা নেওয়া হয়, টিকা নেওয়া হয়, তাহলে সে রোগটা হবে না, এরকম। আর যদি রোগ হয়ে যায় চিকিৎসা নিতে হয়, চিকিৎসাকে প্রতিকার বলা হয়। আর চিকিৎসা নেওয়ার আগেই, রোগ হয়ে যাওয়ার আগেই যদি কোনো ব্যবস্থা করা হয় সেটা হচ্ছে প্রতিরোধ। তো 106 থেকে 153 ধারায় কিছু ব্যবস্থা নেওয়া হয়, সেখানে যেন কোনো অপরাধ ঘটতে না পারে সেই ব্যবস্থাগুলো করা হয়। পঞ্চম ভাগে 154 থেকে 176 খুবই গুরুত্বপূর্ণ এই ভাগটা। এখানে পুলিশের নিকট সংবাদ প্রদান এবং পুলিশের তদন্তের অধিকার, অর্থাৎ এখানে জিআর মামলা সংক্রান্ত বিধানগুলো আছে। কিভাবে থানায় মামলা উৎপত্তি হয়, থানায় কিভাবে পুলিশ মামলা নিবে, কিভাবে তদন্ত করবে, এই বিষয়গুলো বিস্তারিত এই ভাগে আছে। ষষ্ঠ ভাগ 177 থেকে 403-এ সরকারের পক্ষে মামলা পরিচালনা, অর্থাৎ সরকারের পক্ষে পাবলিক প্রসিকিউটর পিপি মামলা পরিচালনা করবেন কিভাবে, সেই নিয়ম কানুনগুলো এখানে দেওয়া আছে। সপ্তম ভাগ 104 থেকে 442 আপিল, রেফারেন্স এবং রিভিশন, এই 3টি বিষয়ে আইন কি, বিধানগুলো কি কি সেগুলো এখানে বর্ণনা করা আছে। অষ্টম ভাগে 443 থেকে 491 ক, এখানে বিশেষ কার্যক্রম। এর মধ্যে কিন্তু আমরা বেল বা জামিন, ফৌজদারি মামলা যারা প্র্যাকটিস করে অ্যাডভোকেট, তাদের ইনকামের একটা বড় জায়গায় হচ্ছে জামিন করানো। একটা মামলায় যখন একজন ব্যক্তি হাজতে চলে যান, বা একটা মামলায় অগ্রিম জামিন করানোর জন্য, বা একটা মামলায় বাইরে আছেন, স্যারেন্ডার দিয়ে আত্মসমর্পণ করে জামিন করানো, সমস্ত বিধানগুলো কিভাবে করতে হবে, কোন আদালতে করতে হবে, এই বিষয়গুলো এখানে আছে। তো এটা ভালোভাবে বুঝতে হবে যারা ক্রিমিনাল প্র্যাকটিস করবেন, কারণ অনেকেই আছে মামলা জামিন করানো পর্যন্তই, ডিফেন্স লয়ার হিসাবে খুব ভালো না হলেও শুধু জামিন করিয়েই কোটিপতি হয়ে যেতে পারেন, এরকমও অনেক লয়ার আছেন। তো তিনি ডিফেন্সে খুব একটা দেখেন না, ডিফেন্সের জন্য হয়তোবা কোনো সিনিয়র অ্যাডভোকেটের সহযোগিতা নেন,
কিন্তু জামিন করানোর জন্য হয়তো বা সিনিয়র অ্যাডভোকেটের তিনি সহযোগিতা নিতে পারেন। তবে ক্রিমিনাল প্র্যাকটিসের একটা বড় ইনকামের পথই হচ্ছে এই জামিন করানো, যেটা বিশেষ কার্যক্রমের মধ্যে পড়ছে। তারপরে নবম ভাগ 492 থেকে 565, সর্বশেষ ধারা 565, পরিপূরক বিধান। এখানে আরো কিছু বিধান আছে, সেগুলো আমরা দেখব। এরপরে এখানে আমরা তাহলে এক পলকে দেখে নিতে পারলাম যে আসলে কি আছে, ফৌজদারি কার্যবিধিতে কি কি পড়তে চলেছি। মানে মোটা দাগে আমরা এই জিনিসগুলো দেখে নিলাম। এরপরে বিন্যাস 2, অধ্যায় ভিত্তিক যে বিন্যাস, কোন কোন অধ্যায়ে কি কি আছে এটা আরো গভীরে বিস্তারিত আছে। যেমন এখানে প্রথম ভাগ দ্বিতীয় ভাগে দুইটা অধ্যায় আছে, প্রথম ভাগে একটা অধ্যায়, তৃতীয় ভাগে অধ্যায় 4, 5, 6, 7, 8। যেমন তৃতীয় ভাগ আমরা পড়লাম কি, সাধারণ বিধানাবলী। সাধারণ বিধানাবলীর মধ্যে আছে ম্যাজিস্ট্রেট, পুলিশ ও গ্রেপ্তারকারী ব্যক্তিগণকে সাধারণ সাহায্য ও তথ্য প্রদান, তারপর গ্রেপ্তার, পলায়ন ও পুনরায় গ্রেপ্তার, উপস্থিত হতে বাধ্য করার ব্যবস্থা, এই বিষয়গুলো আছে। তো এইভাবে আপনারা পড়ে নেবেন, পড়লে অন্তত বুঝতে সুবিধা হবে। এবং যদি কোনো অধ্যায় থেকে প্রশ্ন আসে, অধ্যায়কে টার্গেট করে প্রশ্ন আসে, তাহলে বিন্যাস থেকে কিন্তু আপনারা এখান থেকে উত্তর করে আসতে পারবেন। তবে এটা একটু দেখে নিলে অনেক সময় কোন ধারা থেকে প্রশ্নটা এসেছে সেটা অন্তত ধারণা করতে সুবিধা হয়। তো এটা আপনারা পড়ে নেবেন। এবার আমরা চলে যাই তফসিল সমূহ বা স্কেডিউল বা শিডিউল। মূলত আইন তৈরির সময় 5টা শিডিউল ছিল। এক থেকে পঞ্চম এক থেকে প্রথম থেকে পঞ্চম শিডিউল পর্যন্ত 5টি শিডিউল ছিল এই আইন তৈরির সময়ে। প্রথম শিডিউলটা বাতিল করা হয়েছে, প্রথম তফসিল। দ্বিতীয় তফসিল খুবই গুরুত্বপূর্ণ, দণ্ডবিধির অপরাধসমূহ কোন আদালত কর্তৃক বিচারযোগ্য, আমলযোগ্য ও অআমলযোগ্য, জামিনযোগ্য ও জামিন অযোগ্য অপরাধ ইত্যাদি। তো পেনাল কোডের যে সেকশনগুলো আছে, সেখানে কিছু অপরাধের ধারা দেওয়া আছে, সংজ্ঞা দেওয়া আছে, সাজার ধারা দেওয়া আছে। তো পেনাল কোডের যে সাজার ধারাগুলো, সেগুলোই কিন্তু দ্বিতীয় তফসিলে উল্লেখ করা আছে। দ্বিতীয় তফসিল এখানে আমি আবার আলাদা করে দ্বিতীয় তফসিলের হেডিং গুলো দেখিয়েছি। এই দ্বিতীয় তফসিলের বিন্যাসটা কেমন হবে। যেমন প্রথম কলামে ধারাগুলো আছে, মানে 1 নম্বর কলাম। 2 নম্বর কলামে অপরাধ কি সেটা বলা আছে। যেমন পেনাল কোডের 323 সাধারণ আঘাত। তো এখানে ধারার নিচে 1 নম্বর কলামের নিচে লেখা থাকবে 323 এখানে, আর অপরাধের নিচে লেখা থাকবে সাধারণ আঘাত। তারপরে 3 নম্বর কলাম, পুলিশ ওয়ারেন্ট ব্যতীত গ্রেপ্তার করতে পারবে কিনা। তো এখানে গ্রেপ্তার করতে পারবে না, কারণ এটা সাধারণ অপরাধ, আমলযোগ্য নয় তাই। প্রথম পর্যায়ে সাধারণত পরোয়ানা বা সমন প্রদত্ত হবে। তো এখানে সমন দেওয়া হবে, এখানে সরাসরি পরোয়ানা বা গ্রেপ্তারি পরোয়ানা দেওয়া যাবে না। 323-এর কথা বলছি। জামিন যোগ্য কিনা, 323 ধারার অপরাধ 5 নম্বর কলামে জামিন যোগ্য। জামিন করার সময় আমাদের কোনো মামলা যখন আসে, আসামি পক্ষ আসে যে স্যার এটা জামিন করাতে হবে আসামিকে। তো আসামিকে জামিন করাতে হলে আমরা দেখি কি কি ধারা আছে। এই ধারার মধ্যে যেগুলো প্রচলিত ধারা দেখেই বোঝা যায় যে এটা জামিনযোগ্য, এটা জামিনযোগ্য নাই। আর যেটা বুঝতে পারি না, একটু আনকমন ধারা, তখন আমরা দ্বিতীয় তফসিল দেখে নিই। মোবাইল ফোনেই আমার আছে, সঙ্গে সঙ্গে দ্বিতীয় তফসিল দেখে নিই। দেখে নিয়ে যদি দেখি যে কোনো জামিন অযোগ্য মানে নন বেলেবল সেকশন নাই, তাহলে তো সহজে জামিন হয়ে যাবে। তখন 100% গ্যারেন্টি দিয়ে দিই যে হ্যাঁ জামিন হবে, টেনশন করার কিছু নাই। তবে যদি দেখি যে হ্যাঁ দু একটা জামিন অযোগ্য ধারা আছে, নন বেলেবল সেকশন, তখন একটু ভয় থাকে আটকে দেওয়ার। তখন বলি যে গ্যারেন্টি দিচ্ছে না, তবে হওয়ার সম্ভাবনা ভালো আছে, কারণ যে কোর্টে হিয়ারিং হবে সেই কোর্ট ভালো আছেন, তিনি জামিন দিতে পারেন, তাহলে দেওয়ার সম্ভাবনাই বেশি। তখন বলি 90% বা 99%। তো 100% কখনো বলি না, যদি একটাও নন বেলেবল সেকশন থাকে। যদি বুঝতে পারি দিবেই জামিন, তারপরেও 100% বলি না, কারণ ম্যাজিস্ট্রেটের মানসিক অবস্থা সেদিন কেমন আছে সেটা তার বলতে পারছি না। তারপরে মীমাংসাযোগ্য কিনা, মানে কম্পাউন্ডেবল কিনা, এ মামলায় মীমাংসা এই মামলাকারী বা ফরিয়াদি বা বাদী করতে পারবে কিনা, বা আদালতের
আদালতের অনুমতি ক্রমেও করতে পারবে কিনা এই বিষয় 6 নম্বর কলামে বলা আছে। তারপরে দণ্ডবিধি মোতাবেক শাস্তি, আমরা পেনাল কোডে যে শাস্তি দেখি সেটাই আবার এখানে রিপিট করেছে। তার মানে এখানে 1 নম্বর কলাম 2 নম্বর কলামে যা আছে পেনাল কোডে ঠিক সেটাই পেনাল কোড থেকে ধার নেওয়া আছে। আবার 7 নম্বর কলামেও কিন্তু পেনাল কোড থেকে ধার নিয়েই সেখানে লেখা আছে, মানে লিঙ্ক করে দেওয়া আছে। আর কোন আদালত কর্তৃক বিচার্য, অর্থাৎ একটা অপরাধ ছোট অপরাধ হলে ম্যাজিস্ট্রেট কোর্টে বিচার হবে, বড় অপরাধ হলে হয়তো বা ম্যাজিস্ট্রেট কোর্টে হবে না, হলেও এসিএমএম বা সিএমএম অথবা সিজেএম অথবা সিজেএম মানে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অথবা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন এলাকায় হলে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অথবা অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, একটু মিডিয়াম বা অপেক্ষাকৃত কম গুরুতর যেগুলো সেগুলোর ক্ষেত্রে। আর বেশি গুরুতর বা সিরিয়াস কেস হলে সেটা দায়রা জজে চলে যাবে, দায়রা জজ সেটার বিচার করবেন বা ট্রাইব্যুনালে চলে যেতে পারে, সেটা মামলার নেচারের উপর নির্ভর করছে। তো এই যে দ্বিতীয় তফসিল, এটা কিন্তু শুধুমাত্র পেনাল কোডের অপরাধের ক্ষেত্রেই বলে। আবারও বলছি, এখানে দেখেন দ্বিতীয় তফসিলের বিষয়বস্তু কি: দণ্ডবিধির অপরাধসমূহ কোন আদালত কর্তৃক বিচারযোগ্য, আমলযোগ্য, আমল অযোগ্য, জামিনযোগ্য ও জামিন অযোগ্য, এই বিষয়গুলো বলা আছে। তো এই যে 8টা কলামে উল্লেখ করা আছে। এখন এমসিকিউ প্রশ্ন আসতে পারে, দ্বিতীয় তফসিলে কয়টি কলাম আছে? উত্তর হবে 8টি কলাম আছে। দ্বিতীয় তফসিলের 8ম কলামের বিষয়বস্তু কি? কোন আদালত কর্তৃক বিচার্য বা কোন আদালত বিচার করতে পারবে কোন অপরাধ। প্রশ্ন আসতে পারে, ফৌজদারি কার্যবিধির দ্বিতীয় তফসিল কোন আইনের কোন আইন বিষয়ে বর্ণনা করে? তখন বলতে হবে এখানে দণ্ডবিধি বিষয়ে বিচার করে। এখানে কিন্তু নারী ও শিশু নির্যাতন দমন আইন, যৌতুক নিরোধ আইন, এগুলো কিন্তু এই দ্বিতীয় তফসিলের আলোচনার বিষয়বস্তু না। তো তারপরে এনআই অ্যাক্ট বা নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট, এগুলো বিশেষ আইন যেগুলো বললাম, নারী শিশু, তারপরে যৌতুক আইন, তারপরে চেকের মামলা যেটা আমরা সংক্ষেপে বলি এনআই অ্যাক্ট, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট। তারপরে আরো যে মামলাগুলো আছে বিশেষ ক্ষমতা আইন, এই সবগুলো স্পেশাল ল, সেগুলো কিন্তু এটা আলোচনার বিষয় না। তাহলে দ্বিতীয় তফসিল শুধুমাত্র দণ্ডবিধিকে নিয়ে আলোচনা করে, অন্য কোনো আইনে যে অপরাধগুলো আছে সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করে না। এই এই বিষয়টাকে টার্গেট করেও কিন্তু প্রশ্ন আসতে পারে, অতএব আপনাদের একটু লক্ষ্য রাখতে হবে। এবার তৃতীয় তফসিলে কি আছে? ম্যাজিস্ট্রেটগণের সাধারণ ক্ষমতা। চতুর্থ তফসিল আছে ম্যাজিস্ট্রেটগণের ওপর আরোপযোগ্য অতিরিক্ত ক্ষমতা। তাহলে তৃতীয় তফসিল এবং চতুর্থ তফসিল খুবই গুরুত্বপূর্ণ। তো তৃতীয় তফসিলে সাধারণ ক্ষমতা, চতুর্থ তফসিলে ম্যাজিস্ট্রেটগণের ওপর আরোপযোগ্য অতিরিক্ত ক্ষমতা দেওয়া আছে। তো তফসিল যদি আমরা পড়ি, তফসিলগুলো সাধারণত কোথায় পাবো? এই যে এখানে ফৌজদারি কার্যবিধির আমার বই আছে এখানে। তো এই বইয়ে তফসিলগুলো শেষের দিকে আছে। তো শেষের দিকে পঞ্চম তফসিলে আসে ফর্ম সমূহ। পঞ্চম তফসিলে ফর্ম, এই যে আমরা হাজিরার ফর্ম দিই, তারপরে জামিন হলে বেল বন্ডের ফর্ম দিই বা দরখাস্তের ফর্ম দিই বা সমনের ফর্ম, সকল ফর্ম হাইকোর্ট নির্ধারণ করে দিয়েছে কিছু, এবং কিছু ফর্ম এই ফৌজদারি কার্যবিধিতে আছে, আবার কিছু ফর্ম দেওয়ানি কার্যবিধির তফসিলে আছে। তো এখানে আপনাদেরকে পঞ্চম যে তফসিলের ফর্ম সেটা দেখানোর চেষ্টা করবো একটু। আপনাদের বই থাকলে তো বই আছে, এই দেখেন যে পঞ্চম পঞ্চম তফসিলে এই ফর্মগুলো দেখা যাচ্ছে। এখান থেকে শুরু হয়ে অনেকগুলো ফর্ম এখানে আছে। আর এই পাশে, ঠিক এই পাশে চতুর্থ তফসিল, ম্যাজিস্ট্রেটের ওপর আরোপযোগ্য অতিরিক্ত ক্ষমতা। দেখেন, তো আপনারা একটু তফসিলগুলো নিজ নিজ বই দেখে নেবেন। ছোট যে বই, ছোট বইগুলোতেও আছে, যেমন এই যে এই বিয়ের এক শুধু আছে, এখানেও তফসিলগুলো দেওয়া আছে শেষে। তবে হ্যাঁ, এই ছোট বইগুলোতে দ্বিতীয় তফসিল আছে। এই যে দ্বিতীয় তফসিলে কলাম আকারে আছে, একটু আগে আমি যে কলামগুলো দেখালাম সেই কলামগুলো আমরা দেখতে পাচ্ছি বইয়ে। এই ছোট বইয়ে দ্বিতীয় তফসিল পর্যন্ত আছে, তৃতীয় চতুর্থ পঞ্চম তফসিল নাই।
তো আহ, তৃতীয় চতুর্থ পঞ্চম তফসিলের জন্য আপনাদের অবশ্যই মোটা বই কালেকশনে রাখতে হবে। এই যে এইভাবে কলাম দেওয়া আছে, যেইটার আমি দ্বিতীয় তফসিলের বিন্যাস দেখিয়েছি। বিন্যাসের দেখেন প্রথমেই এইখানে এইখানে দেখেন যে ঠিক সেম সেম আছে, এই হেডিংটুকু তুলে দিয়েছি। তো আর কোথায় পেতে পারেন আপনারা এগুলো? এগুলো ওয়েবসাইটে আছে। বাংলাদেশ সরকারের যে আইন বিষয়ক ওয়েবসাইট আছে বিডি লস, সেখানে আছে। অথবা নির্ভরযোগ্য কোনো অ্যাপের মাধ্যমে আপনারা পেতে পারেন। যাদের বই নাই, তফসিল দরকার, আমাকে বললে আমি পিডিএফ আপনাদেরকে সেন্ড করতে পারবো। আচ্ছা, এরপরে মূল যে জায়গাগুলো এখন পর্যন্ত যেগুলো পড়লাম, সেগুলো এই আইনটাকে বোঝার জন্য একটু সম্যক ধারণা দেওয়ার চেষ্টা করলাম, ভাষা ভাষা একটা জ্ঞান দেওয়ার চেষ্টা করলাম। এখন আমাদের পরীক্ষার জন্য পড়া শুরু। সিআরপিসির পরিচিতি, একটু আগেই আমি সাজেশনে বললাম পরিচিত অংশ একটু পড়তে হবে। তো পরিচিত অংশে 13টা পয়েন্ট আমি বিভিন্ন গাইড বই, তারপরে মূল বইয়ের আলোচনা অংশ এবং ইন্টারনেটের সহযোগিতায় এগুলো আমি আপনাদের জন্য গবেষণা করে বের করে দিয়েছি, আপনাদের যেন আর খুঁজে বের করতে না হয়। সর্বপ্রথম ব্রিটিশ পার্লামেন্ট কর্তৃক পাস বা প্রবর্তন হয় 1861 সালে। আমরা 1898 সালের আইন পড়ছি, কিন্তু এটা প্রথমে 1861 সালে পাস হয়। তার মানে এই আইনটার জন্ম হয় 1861 সালে। কোথায়? ব্রিটিশ পার্লামেন্টে, ব্রিটেনের বা ইংল্যান্ডের পার্লামেন্টে। 1872 ও 1882 সালে সংস্কারের মাধ্যমে, মানে ব্যাপক অ্যামেন্ডমেন্ট হয়। ভারতীয় ম্যাজিস্ট্রেটদের প্রেসিডেন্সি শহরে বিচারিক ক্ষমতা দেওয়া হয়। তার মানে যখন ইংল্যান্ড বা ব্রিটেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি হিসাবে এই ভারতীয় উপমহাদেশে আসে এবং ভারতীয় উপমহাদেশটাকে কলোনি তৈরি করে শাসন শুরু করে প্রায় 200 বছর, ওই সময় কিন্তু এই আইনটাকে ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট মানে ভারতীয় উপমহাদেশের মতো করে তৈরি করা হয়, বেশ কিছু পরিবর্তন করে। তাই যারা ব্যারিস্টার আছেন তাদের আইন এবং এই সিআরপিসি আমরা যেটা পড়ছি, এটার মধ্যে মোটামুটি পার্থক্য আছে। পার্থক্যগুলো এই আইনটার আপনাদের যারা বার অ্যাট ল করছেন তাদের আইনের মধ্যে এই পার্থক্যগুলো দেখবেন। তো বার অ্যাট ল যারা করছেন তাদের আইনটা আরো পরিবর্তন হয়েছে, আরো উন্নত হয়েছে, আপডেট হয়েছে। আর আমাদের আইনটা আপডেট খুব একটা হয়নি, অ্যামেন্ডমেন্ট যৎ সামান্য হয়েছে, যেটা খুব একটা যোগ্য উপযোগী না। আরো ব্যাপক অ্যামেন্ডমেন্ট হওয়া দরকার এই আইনটা। ফৌজদারি কার্যবিধি 1898 আইনটি পাস বা প্রবর্তন, এখানে 1898 সাল উল্লেখ করে দিয়েছি। তার মানে এই মুহূর্তে আমরা যে আইনটা পড়ছি এই আইনের কথা বলছি। এইটা 22শে মার্চ 1898 বা 98, যেটাই উচ্চারণ করি না কেন। তো 22শে মার্চ 1898 এই তারিখে এই আইনটা প্রবর্তন বা পাস হয়। তাহলে সালটা মনে রাখতে হবে। কার্যকর হয় 1লা জুলাই 1898। তাহলে মার্চে পাস হলো, জুলাইয়ে কার্যকর হলো। 1লা জুলাই, 1লা জুলাই মনে রাখার সহজ উপায় কি? 1লা জুলাই একটি বিশেষ দিন। এটা বলতে পারি আমরা প্রথম দিন ফিসকাল ইয়ার। ফিসকাল ইয়ার বলতে অর্থ বছর, অর্থ বছরের প্রথম দিন। এটা কিন্তু উক্ত এই আইনটা কিন্তু 5 নম্বর আইন ওই সালের। ফৌজদারি কার্যবিধি 1898, এটি একটি পদ্ধতিগত বা প্রসিডিউরাল ল বা অ্যাডজেক্টিভ ল। এই আইনের নামের মধ্যেই লেখা আছে দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর। তাহলে আইনের নামের মধ্যেই যেহেতু প্রসিডিউর কথাটা লেখা আছে, যে প্রসিডিউর, তাই এটা অবশ্যই প্রসিডিউরাল ল। এটা মনে রাখা সহজ, কঠিন কিছু নয়। এখানে মোট খণ্ড আছে 9টি, একটু আগে আমরা দেখলাম। অধ্যায় আছে 46টি বা 46টি, আর ধারা আছে মোট 565টি। আর বাতিল করা হয়ে গেছে অলরেডি 117টি ধারা অলরেডি বাতিল হয়ে গেছে। আচ্ছা, বাতিল হয়ে গেলে সেই ধারাগুলো মাইনাস হয় না, বা অ্যামেন্ডমেন্টের মাধ্যমে নতুন ধারা যুক্ত করলেও মাইনাস হয় না। তাহলে মোট যে ধারার সংখ্যা 565, এটা অপরিবর্তিত থাকবে। পরীক্ষায় যদি আসে ধারা কয়টি আছে, উত্তর হবে 565। বাতিল যদি হয়ে 100টা ধারাও থাকে তো তবুও বলতে হবে 565। যদি না এই আইনটাকে একেবারে রিপিল করা হয়,
ততক্ষণ পর্যন্ত এই 565 সংখ্যাটা বলবৎ থাকবে, মানে অ্যাকচুয়াল ধারার সংখ্যা কম বেশি হলেও। বর্তমানে কার্যকর ধারা আছে 473টি। এখন যদি আপনাদের প্রশ্নই করা হয় যে কয়টি ধারা বাতিল করা হয়েছে, তাহলে 417টি। ভাইভাতে এই ধরনের প্রশ্ন করতে পারে, বা প্রশ্ন যদি খুব জটিল করে তাহলে এই ধরনের প্রশ্ন করতে পারে। বর্তমানে কার্যকর আছে তাহলে 463টি। নতুন 85টি ধারা সংযোজন করার পর, তার মানে 565 থেকে 117 মাইনাস করার পরে 85 যোগ করতে হবে, তাহলে 473টি হবে। তার মানে এই 85টি ধারা সংযোজন করা হয়েছে অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। মোট তফসিল 5টি, প্রথম তফসিল বাতিল, 4টি তফসিল বর্তমানে কার্যকর, অলরেডি আমি দেখিয়ে দিয়েছি। দ্বিতীয় তফসিলে মোট কলাম আছে 8টি, অলরেডি আমি দেখালাম। আপিল বিভাগে মাজদার হোসেন মামলায় রায় ঘোষিত হয় 1999 সালে, এবং ফৌজদারি কার্যবিধিতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সম্পর্কিত বিধান অন্তর্ভুক্ত বা পদ স্থায়ী করা হয় 2007 সালে। তাহলে 2007 সাল থেকে জুডিশিয়ারির যে প্রশ্ন আমরা সেটা পাবো। যেমন এই যে এমসিকিউ দেখবেন যে 12/2012, মানে 12 সালের প্রশ্ন এটা। তারপরে এই যে এখানে লিখছি জুডি 2010, জুডি বলছে জুডিশিয়াল মানে সহকারী জজ পরীক্ষা। তো বার কাউন্সিলের পরীক্ষা সর্বপ্রথম 2012-তে শুরু হয়, এমসিকিউ এর কথা বলছি। এর পিছনে এমসিকিউ কোনো প্রশ্ন পাবো না। আর জুডিশিয়ারির প্রশ্ন আমরা 2007-এর পিছনে পাবো না, কারণ 2007-এই প্রথম জুডিশিয়ারির পরীক্ষা হয়। তার আগে যারা বিশেষ ক্যাডার হতো তাদের কাছ থেকে তারাই কিন্তু আইনে, মানে বিশেষ ক্যাডার থেকেই হয়ে যেত বিচারক। আলাদা করে জুডিশিয়াল কমিশন ছিল না, জুডিশিয়ারি পরীক্ষাও হতো না। 2007 সাল থেকে জুডিশিয়ারি আলাদা হয়ে গেল, তখন এই জুডিশিয়াল কাউন্সিল গঠন করা হলো, কমিশন গঠন করা হলো। তারপরে জুডিশিয়ারি বা সহকারী জজ পরীক্ষা নেওয়া শুরু হলো আলাদাভাবে। তাই 2007 সালের আগে কোনো এমসিকিউ প্রশ্ন পাবেন না জুডিশিয়ারির, 2007 সাল থেকে পাওয়া যায়। ফৌজদারি কার্যবিধিতে বিকল্প বিরোধ নিষ্পত্তি বা এডিআর সংক্রান্ত বিধান নেই। আমরা জানি সিপিসিতে এডিআর এর বিধান আছে, কিন্তু সিআরপিসিতে এডিআর এর বিধান নাই। এমসিকিউ প্রশ্নগুলো পড়ে নেবেন। যদি কোনো প্রশ্নে কোনো কনফিউশন থাকে বা মনে হয় উত্তরে ভুল আছে, তাহলে আমাকে মেসেজ করবেন হোয়াটসঅ্যাপে। এখানে বিগত সালে বার কাউন্সিল থেকে 3টা প্রশ্ন এবং জুডিশিয়ারি থেকে একটা প্রশ্ন ছিল। দেখেন জুডিশিয়ারির কি প্রশ্ন ছিল, কোন আইনে বিকল্প বিরোধ নিষ্পত্তি বা এডিআর সংক্রান্ত বিধান নেই। তো এটাই হবে উত্তর, দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর। বাকি হচ্ছে কোড অফ সিভিল প্রসিডিউর, ফ্যামিলি কোর্টস অর্ডিন্যান্স, অর্থঋণ আদালত আইন। অর্থঋণ আদালত আইন এটা কিন্তু সিভিল নেচারের আইন, এই কারণে এই বাকি 3টাতেই আছে, শুধুমাত্র ক্রিমিনাল কোডে নাই। তাহলে এই উত্তরটা আমরা পরিচিতি অংশে পাবো, অলরেডি যেটা আমরা পড়লাম। এরপরে আমরা আইনে প্রবেশ করি, ধারাভিত্তিক আলোচনা পার্ট 2। ধারা 1 থেকে 67 আছে এখানে। আমরা আজকে 37 পর্যন্ত আলোচনা করব। প্রথমে 4 নম্বর ধারা, সংজ্ঞা আছে। 4-এর 1-এ আছে ডেফিনেশন, মানে সেকশন 4 সাবসেকশন 1, মানে ধারা 4-এর উপধারা 1। এখানে দেখেন আমি বাংলাতেও ব্র্যাকেটে 1 দিয়ে দিয়েছি, মানে 4 ধারার উপধারা 1। এখানে যে ডেফিনেশন গুলো দিয়েছি সেগুলো সবগুলো ইংরেজিতে দিয়েছি, এবং কিছু জায়গায় আন্ডারলাইন করে দিয়েছি গুরুত্বপূর্ণ জায়গায়। তো এইটা ইংরেজিতে আমি বুঝিয়ে দেব। আর যারা বাংলা প্রয়োজন তারা একটু মূল বইটা দেখে নিলে বাংলাটা পেয়ে যাবেন। তবে এখান থেকে কিন্তু ইংলিশে প্রশ্ন আসার সম্ভাবনাই বেশি, তাই আমি ইংলিশটা দিয়েছি। আর বাংলায় প্রশ্ন আসলেও আপনারা বুঝতে পারবেন। ইংরেজি যদি বোঝেন তাহলে বাংলাটা তো বোঝাটা অসুবিধা কিছু হবে না, তাই ইংলিশটাই বোঝা যাবে। তবে আমি চেষ্টা করব ক্লাস চলাকালীন হয়তোবা কোনো একটা ক্লাসে আমি এইটার বাংলা একটা অংশ আমি সংক্ষিপ্তভাবে দেওয়ার চেষ্টা করব এটার সাথে অ্যাড করে। আর নোট তৈরির সময় আমি বাংলাটা ওইভাবে করার প্রয়োজনীয়তা মনে করিনি। তবে আমি কারো কারো জন্য বাংলাটাও করে দেবো, যেন আপনাদের সবারই পড়তে সুবিধা হয়। আচ্ছা, তাহলে ধারা 4 উপধারা 1
বা সেকশন 4 সাবসেকশন 1 এর ক্লজ এ তে আছে অ্যাডভোকেটের সংজ্ঞা। এখানে বলছে অ্যাডভোকেট ইউজড উইথ রেফারেন্স টু এনি প্রসিডিং ইন এনি কোর্ট মিনস। এবার শুরু হলো অর্থটা কি। অ্যান অ্যাডভোকেট or a মুক্তার authorized under any law for the time being বলতে যে আইনটা বর্তমানে প্রচলিত আছে, in force এই সময়, to practice in any such court। তার মানে অ্যাডভোকেট বলতে একজন অ্যাডভোকেট, যিনি অ্যাডভোকেট বা মুক্তার, যিনি বর্তমান আইনে যেটা কার্যকর আছে এই ধরনের আইনের দ্বারা অথরাইজ, মানে লাইসেন্স প্রাপ্ত। আপনারা লাইসেন্সের কথা বলেন যে অ্যাডভোকেট হওয়ার জন্য লাইসেন্স দরকার। অথরাইজ বলতে লাইসেন্স যারা পায় তাদেরকে অথরাইজ বলা হচ্ছে। কিসের জন্য? টু প্র্যাকটিস ইন এনি সাচ কোর্ট, যে কোনো আদালতে প্র্যাকটিস করার জন্য বা আইন চর্চা বা আইন ব্যবসা করার জন্য। অ্যান্ড ইনক্লুডস এনি আদার পার্সন অ্যাপয়েন্টেড উইথ দ্য পারমিশন অফ দ্য কোর্ট টু সাচ ইন সাচ প্রসিডিং। তো এই অংশটুকু দরকার নেই, আন্ডারলাইন অংশটুকুই আমাদের গুরুত্বপূর্ণ। এখানে ডাবল এ অ্যাটর্নি জেনারেলের সংজ্ঞা দেওয়া আছে। অ্যাটর্নি জেনারেল বলতে দ্য অ্যাটর্নি জেনারেল ফর বাংলাদেশ, মানে পুরো অ্যাটর্নি জেনারেল বলতে কিন্তু পুরোটাকে বলা হয় অ্যাটর্নি জেনারেল ফর বাংলাদেশ, তাহলে অ্যাটর্নি জেনারেলকে বোঝায়। তারপরে অ্যাডিশনাল অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল, অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল ফর বাংলাদেশ। তার মানে অ্যাটর্নি জেনারেল বলতে শুধুমাত্র অ্যাটর্নি জেনারেলকেই বোঝাবে না, অতিরিক্ত মানে অ্যাডিশনাল, ডেপুটি, অ্যাসিস্ট্যান্ট সকল অ্যাটর্নি জেনারেলদেরকেই বোঝাবে। ফর এ গভর্নমেন্ট অ্যাডভোকেট এখানে বলা হচ্ছে, তার মানে অবশ্যই ইনি সরকারি আইন কর্মকর্তা। সাচ অফিসার অ্যাজ দ্য গভর্নমেন্ট মে ফর টাইম টু টাইম অ্যাপয়েন্ট ইন দিস বিহ্যাভ, মানে সরকারের পক্ষে মামলা পরিচালনার উদ্দেশ্যে সরকার যাদেরকে নিয়োগ করে থাকেন এই ধরনের আইন কর্মকর্তাকে অ্যাটর্নি জেনারেল বলা হবে। এবং অ্যাটর্নি জেনারেল বলতে শুধুমাত্র অ্যাটর্নি জেনারেল নয়, এর সাথে এই যে অ্যান্ড ইনক্লুডস অলসো অ্যাডিশনাল অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল, অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল। তো এই সবাই মিলেই অ্যাটর্নি জেনারেল, যাদেরকে সরকার তার পক্ষে মামলা পরিচালনা করার জন্য নিযুক্ত করে থাকেন। বি হচ্ছে বেলেবল অফেন্স। তো বেলেবল নন বেলেবলের মধ্যে যদি আমরা বলতে যাই, বেলেবল নন বেলেবল, বেলেবল বলতে যেটা সাধারণ অপরাধ বা খুব একটা গুরুতর না, আর নন বেলেবল যেটা গুরুতর অপরাধ। কমন সেন্সে আমরা এভাবে বুঝবো। এখানে বলছে মিনস অ্যান অফেন্স শোন অ্যাজ বেলেবল ইন দ্য সেকেন্ড শিডিউল। একটু আগে আমরা যে দেখলাম দ্বিতীয় তফসিলে কলামে, তাহলে বেলেবল অফেন্স অর্থাৎ তফসিলে যেগুলোকে বেলেবল বলা হয়েছে সেগুলোই বেলেবল অফেন্স, সেটা এখানে বলা হচ্ছে। অর হুইচ ইজ মেড বেলেবল বাই এনি আদার ল, অথবা অন্য কোনো আইনে যদি বেলেবল করা হয়। এখানে অন্য আইন বলতে অন্য বিশেষ আইনের কথা বলা হচ্ছে। এবং এখানে আবার নন বেলেবল বেলেবল অফেন্সের কথাও কিন্তু বলা হচ্ছে, মিন্স এনি আদার অফেন্স। তাহলে এখানে বেলেবল নন বেলেবল দুইটারই সংজ্ঞা আছে বিতে। তারপরে সিতে চার্জ ইনক্লুডস এনি হেড অফ চার্জ when the charge contains more heads than one। এখানে চার্জ বলতে মামলার অভিযোগ গঠনকে বোঝানো হয়। তো ফ্রেমিং চার্জ যেটা আমরা পড়বো সেকশনে, তো এই চার্জটা একটা অপরাধের জন্য হতে পারে অথবা একাধিক অপরাধের জন্য হতে পারে, সেটাই বলা হচ্ছে। ডি নম্বরটা রিপিল করা হয়েছে। ই নম্বরে ক্লার্ক অফ দ্য স্টেট, একটু পড়ে নেবেন, ইম্পর্টেন্ট কিছু না। কগনিজেবল অফেন্স, এখানে কগনিজেবল অফেন্স বলতে আমলযোগ্য অপরাধ, যে অপরাধ গুলো পুলিশের কাছে কেউ যদি খবর দেয় বা পুলিশের সম্মুখে যে অপরাধগুলো হচ্ছে, যেটা পুলিশ ম্যাজিস্ট্রেটের বিনা ওয়ারেন্টে, ম্যাজিস্ট্রেট কোনো ওয়ারেন্ট ইস্যু করা ছাড়াই
অ্যারেস্ট করতে পারে, সেগুলোই হচ্ছে কগনিজেবল অফেন্স। তো কমন সেন্সে আমরা বলবো যেগুলো খুবই গুরুতর অপরাধ সেগুলো কগনিজেবল অফেন্স, আর যেগুলো গুরুতর না সেগুলো নন কগনিজেবল অফেন্স। এভাবে আমরা মনে রাখবো। তারপরে কমপ্লেন। কমপ্লেন বলতে সিআর কেসকে এখানে বোঝানো হচ্ছে। আমরা আদালতে যে ম্যাজিস্ট্রেটের কাছে দাঁড়িয়ে মামলাটা করা হয় সেটাই কমপ্লেন বা অভিযোগ। এটার অর্থ হচ্ছে অ্যালিগেশন মেড ওরালি অর ইন রাইটিং টু এ ম্যাজিস্ট্রেট, অর্থাৎ ম্যাজিস্ট্রেটের কাছে দাঁড়িয়ে যে মামলাটা করা হয় সেটাই হচ্ছে কমপ্লেন্ট। আর পুলিশের কাছে যে মামলাটা করা হয় সেটাকে বলা হয় জেনারেল রেজিস্টার্ড কেস বা জিআর কেস। আর ম্যাজিস্ট্রেটের কাছে যে মামলাটা করা হয় সেটা হচ্ছে সিআর কেস বা কমপ্লেন্ট রেজিস্টার কেস। এগুলো আমরা পরবর্তীতে আরো ডিটেলে জানবো। এইচএইচে কোর্ট অফ সেশনস মানে দায়রা জজ ইনক্লুড এ মেট্রোপলিটন কোর্ট অফ সেশনস, অর্থাৎ সেশন জজ বলতে শুধুমাত্র সেশন জজ বা দায়রা জজ না, মেট্রোপলিটন সেশন জজ বা মহানগর দায়রা জজকেও বোঝাবে। হাইকোর্ট ডিভিশন বলতে হাইকোর্ট ডিভিশন ফর ক্রিমিনাল অ্যাপিল অর ডিভিশন, মানে এখানে ক্রিমিনাল জুরিসডিকশন আছে হাইকোর্টের, সে অংশটাকে বোঝানো হচ্ছে। ইনকুইরি। ইনকুইরি বলতে অনুসন্ধান, আর ইনভেস্টিগেশন মানে তদন্ত। ইনক্লুড এভরি ইনকুইরি আদার দেন এ ট্রায়াল। ট্রায়াল বলতে বিচার, মানে সাক্ষ্য গ্রহণকে ট্রায়াল বলা হয়। তো সাক্ষ্য গ্রহণ ছাড়া অন্যান্য যে অনুসন্ধান সেটাকেই বলা হবে ইনকুইরি, কন্ডাক্টেড আন্ডার দিস কোড বাই এ ম্যাজিস্ট্রেট অর কোর্ট। কোনো ম্যাজিস্ট্রেট বা কোনো আদালত কর্তৃক কোনো কিছু অনুসন্ধানকে ইনকুইরি বলা হবে, যেটা অবশ্যই বিচার বা সাক্ষ্য গ্রহণ বা ট্রায়াল না। আই আছে ইনভেস্টিগেশন, সরি এল, এল এ আছে ইনভেস্টিগেশন, ইনক্লুডস অল দ্য প্রসিডিংস, মানে সকল কার্যক্রম আন্ডার দিস কোড। দিস কোড বলতে সিআরপিসি কে বোঝানো হচ্ছে ফর দ্য কালেকশন অফ এভিডেন্স কন্ডাক্টেড বাই এ পুলিশ অফিসার, অর্থাৎ ইনভেস্টিগেশন করবে পুলিশ অফিসার। একজন পুলিশ অফিসার সাক্ষ্য গ্রহণের উদ্দেশ্যে যে কার্যক্রম পরিচালনা করবে সেটাই হচ্ছে ইনভেস্টিগেশন, অর বাই এনি পার্সন, অন্য ব্যক্তি হতে পারে আদার দ্যান এ ম্যাজিস্ট্রেট, কিন্তু ম্যাজিস্ট্রেট নিজে কখনো ইনভেস্টিগেশন করবে না। হু ইজ অথরাইজড বাই ম্যাজিস্ট্রেট ইন দিস বিহাফ। তাহলে তদন্ত পুলিশ অফিসার করতে পারে, তদন্ত কোনো এলাকার চেয়ারম্যান করতে পারে ইউনিয়ন পরিষদের, কোনো পৌরসভার মেয়র করতে পারে, কোনো সিটি কর্পোরেশনের মেয়র বা ওয়ার্ড কাউন্সিলর করতে পারে। যাকে ম্যাজিস্ট্রেট দায়িত্ব দিবে তদন্ত করার তিনি এই ধরনের কোনো ব্যক্তি। আবার কোনো মসজিদের ইমাম সাহেবকেও তদন্তের দায়িত্ব দিতে পারে ম্যাজিস্ট্রেট, যদি মামলার নেচার সেই রকম হয়। বা কোনো প্রতিষ্ঠানের যদি বিষয়ে প্রতিষ্ঠানের অধ্যক্ষ, মানে কোনো কলেজের প্রিন্সিপালকে দিয়ে দিতে পারে। বা হাই স্কুলে হলে হাই স্কুলের হেডমাস্টারকে দিয়ে দিতে পারে। তার মানে সংশ্লিষ্ট বিষয়ে যিনি সবচেয়ে ভালো জানবেন এবং নিরপেক্ষ সাক্ষ্য দিতে পারবেন তাকে তদন্তের দায়িত্ব দেওয়া হবে। জুডিশিয়াল প্রসিডিং includes any proceeding in the course of which evidence is or may be legally taken on oath। তাহলে জুডিশিয়াল প্রসিডিং বলতে বিচারিক কার্যক্রম, এর বাংলা বলতে যখন সাক্ষ্য গ্রহণ করা হয় বা এখানে এভিডেন্স ইজ অর মে বি লিগালি টেকেন অন ওথ। ওথ বলতে শপথ পাঠ। দেখবেন যে আদালতে যখন কোনো সাক্ষ্য কোনো সাক্ষী দিচ্ছে তখন তাকে শপথ পাঠ করানো হয়। তাহলে শপথ বাক্য পাঠ করার পরে যখন কেউ কোনো বাক্য বলছে, কোনো বক্তব্য বর্ণনা করছে বা কোনো ডকুমেন্ট সাবমিট করছে, সেটাই হচ্ছে জুডিশিয়াল প্রসিডিং, মানে সাক্ষ্য গ্রহণ কার্যক্রম বলতে পারি। এখানে নন কগনিজেবল অফেন্সের কথা বলা হচ্ছে এন এসে, এন এ নন কগনিজেবল অফেন্স। তাহলে এটাও কিন্তু এ পুলিশ অফিসার মে নট অ্যারেস্ট উইথাউট ওয়ারেন্ট। তাহলে
কগনিজেবল অফেন্স হচ্ছে আগে যেটা পড়লাম আমলযোগ্য অপরাধ, ম্যাজিস্ট্রেটের ওয়ারেন্টের আশায় বসে থাকার দরকার নেই, পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবে। আর নন কগনিজেবল অফেন্স মানে সাধারণ অপরাধ, এইটা অবশ্যই ম্যাজিস্ট্রেট যদি অ্যারেস্ট ওয়ারেন্ট বা গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করে তারপরেই অ্যারেস্ট করা যাবে, তাছাড়া করা যাবে না। এটা সাধারণ অপরাধ, কমন সেন্সে আমরা বুঝবো। ওতে আছে অফেন্স, দেখেন ও অফেন্সের প্রথমে ও আছে, এর আগে নন কগনিজেবল এন, প্রথমে এন আছে, এইভাবে কিছু কিছু জায়গায় মিলও আছে। তাহলে অফেন্স মিনস এনি অ্যাক্ট অর ওমিশন মেড পানিশেবল বাই এনি ল ফর টাইম বিং। তাহলে এখানে কিন্তু শুধুমাত্র পেনাল কোডের কথা বলছে না, যে কোনো আইনের যেখানে অপরাধকে অপরাধ হিসাবে বর্ণনা করা হয়েছে, যেটা কোনো কাজ বা কোনো কাজ থেকে বিরত থাকাকে অপরাধ হিসাবে গণ্য করা হয়েছে, এটা অবশ্যই শাস্তিযোগ্য আইন দ্বারা। তাহলে শুধু পেনাল কোড না, অন্য আইনও এর মধ্যে ইনক্লুড হবে। অফিসার ইন চার্জ অফ এ পুলিশ স্টেশন, আমরা সংক্ষেপে যেটাকে বলি ওসি। তাহলে থানার ওসি, থানার ওসি এখানে ইনক্লুডস হোয়েন দ্য অফিসার ইন চার্জ অফ দ্য পুলিশ স্টেশন ইজ অ্যাবসেন্ট ফ্রম দ্য স্টেশন হাউস or unable from illness or other cause to perform his duties। অর্থাৎ ওসি দায়িত্বে যিনি পাচ্ছেন তিনি তো পেয়েছেনই, কিন্তু তিনি ছাড়াও আর কে কে ওসি দায়িত্ব পালন করবেন সেটা বলা হচ্ছে। তিনি যদি ছুটিতে থাকেন বা থানায় উপস্থিত না থাকেন অসুস্থতার কারণে বা অন্য কোনো কারণে, দ্য পুলিশ অফিসার প্রেজেন্ট অ্যাট দ্য স্টেশন হাউস হু ইজ নেক্সট টু র্যাঙ্ক, মানে অফিসার ইনচার্জ বা ওসির র্যাঙ্কের পরেই যার র্যাঙ্ক তিনি কিন্তু ওসির দায়িত্ব পালন করবেন, সেটা এখানে বলা হচ্ছে। প্লেস ইনক্লুডস অলসো এ হাউস, বিল্ডিং, টেন্ট অ্যান্ড ভেসেল। তো এখানে প্লেস বলতে স্থান, স্থান বলতে একটা বাড়িকে বোঝাবে, একটা বিল্ডিং কে বোঝাবে, একটা টেন্ট, টেন্ট বলতে তাঁবুকে বোঝাবে, আর ভেসেল, ভেসেল বলতে এখানে জাহাজকে বোঝানো হয়, যেমন শিপ বা আমরা জলযান বলতে পারি, পানি জাহাজ এক কথায়, যেটাতে করে মালামাল শিপমেন্ট করা হয়, এই ধরনের জাহাজকে ভেসেল বলা হয়, বড় ধরনের ভেসেল যেখানে বড় বড় পণ্য আমদানি রপ্তানি হবে। যেমন বাংলাদেশ থেকে 300 টন ইলিশ যে রপ্তানির কথা বলা হচ্ছে সেটা ভেসেলে করেই যাবে, মানে এত অ্যামাউন্টের জিনিসপত্র তার উড়োজাহাজে যাবে না বা ট্রাকে করে যাবে না, এটা ভেসেল বা জলপথে যাবে। পুলিশ স্টেশন মিনস এনি পোস্ট অর প্লেস ডিক্লার্ড, এটাকে ঘোষণা করা হয়েছে কোনো স্থানকে, জেনারেলি অর স্পেশালি, সাধারণভাবে বা বিশেষভাবে। তাহলে জেনারেলি বলতে যেটা আগে থেকে আছে সাধারণত, আর স্পেশালি বলতে কোনো স্থানকে টেম্পোরারি যদি ঘোষণা করা হয় স্পেশালি সেটাকে বোঝাবে, বাই দ্য গভর্নমেন্ট। অবশ্যই কোনো পুলিশ স্টেশনকে পুলিশ স্টেশন বলে ঘোষণা দিবেন সরকার। টু বি এ পুলিশ স্টেশন অ্যান্ড ইনক্লুড এনি লোকাল এরিয়া স্পেসিফাইড বাই দ্য গভর্নমেন্ট ইন দিস বিহাফ। এখানে লোকাল এরিয়া স্পেসিফাইড বলতে যেমন আমাদের রাজশাহীর বোয়ালিয়া থানা আছে, তো বোয়ালিয়া থানার টেরিটরি একটা আছে, তারপরে মতিহার থানার টেরিটরি আরেকটা আছে, তারপরে চন্দ্রিমা থানার টেরিটরি আরেকটা আছে, মতিহার থানার পাশে কাটাখালী থানা আছে সেটা টেরিটরিটা আরেকটা আছে, তার পাশে আছে বেলপুকুর থানা, তারপরে পুঠিয়া থানা, চারঘাট থানা, বাঘা থানা। এই প্রতিটা থানা কিন্তু আলাদা আলাদা টেরিটরি, মানে ম্যাপ আলাদা করা আছে থানার। তো সেটাকে বলা হচ্ছে যে এই এই জায়গাগুলো পুঠিয়া থানার আন্ডারে, এই এই জায়গাগুলো দুর্গাপুর থানার আন্ডারে, এই এই জায়গাগুলো মতিহার থানার আন্ডারে। আপনাদের নিজ নিজ জেলারও এরকম টেরিটরি কলা আছে প্রতিটা থানার। তো থানা ভিত্তিক ম্যাপগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। পাবলিক প্রসিকিউটর মানে সংক্ষেপে পিপি, এনি পার্সন অ্যাপয়েন্টেড আন্ডার সেকশন 492, অর্থাৎ 492 ধারায় যাকে এই কাজের জন্য অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে
তিনি হচ্ছেন পাবলিক প্রসিকিউটর। পাবলিক প্রসিকিউটর মানে সরকার পক্ষে যিনি ন্যায় বিচার নিশ্চিত করবেন মামলা পরিচালনা করে। ইউ এ আছে উপজেলা, দেখেন এখানে ইউ, আবার উপজেলাতেও ইউ। এ উপজেলা অ্যাজ ডিফাইন্ড ইন দা উপজেলা পরিষদ অ্যাক্ট 1998। তাহলে 1998 সালের উপজেলা পরিষদ আইনে যাকে উপজেলা বলা হবে সেটাই। ওয়ার্ডস রিফারিং টু অ্যাক্টস, এখানে 2 নম্বরে যেটা বলছে শব্দ দ্বারা কার্য বা বাক্যগুলো দণ্ডবিধি অনুসারে বোঝাবে। এখানে দুই যে চারের 4 ধারার 2 উপর ধারাতে বা সাবসেকশন 2-তে যেটা বলা হয়েছে, সেইটা অন্য যে শব্দগুলো আছে সেগুলো পেনাল কোডে যা অর্থ বোঝাবে সিআরপিসি তেও ঠিক একই অর্থই বহন করবে, সেটা বোঝানো হয়েছে। এখানে রিপিলড অ্যান্ড ওমিটেড এর মধ্যে পার্থক্য অনেকেই এর আগে বারবার জিজ্ঞাসা করতেন, তাই এখানে নোটে একটু ইনক্লুড করে দেওয়া হয়েছে। সাধারণত একটি আইনকে রিপিল করা হয় অন্য একটি আইনের মাধ্যমে, তার মানে একটা আইনকে আরেকটা আইনের দ্বারা রিপ্লেস যখন করা হয়, রিপ্লেস থেকে রিপিল শব্দটা আমরা মনে রাখতে পারবো, মানে এটা বাদ দিয়ে একটা নতুন আইন নিয়ে আসলাম। যেমন যৌতুক আইন, 1980 সালের যৌতুক আইন ছিল, যৌতুক আইনটা বাদ দিয়ে নতুন ভাবে আরেকটা যৌতুক আইন নিয়ে আসা হয়েছে, এটাকে আমরা বলতে পারবো কি রিপিল। যেমন সংসদের পাশ করা একটি আইনকে সংসদের পাশ করা অন্য আরেকটি আইন দিয়েই রিপিল করতে হয়। তারপরে নারী শিশু আইন পুরাতন আইন ছিল, নারী শিশু আইন কিন্তু 20 সালের নতুন আইন আসছে, তার মানে রিপিল করা হয়েছে আগেরটা। অন্যদিকে যখন কোনো একটি আইনের কোনো একটি ধারার প্রাসঙ্গিকতা থাকে না, তখন এটি ওমিট করা হয়, তার মানে পুরো আইন রিপিল হয়। আবার সেকশনও রিপিল হতে পারে অন্য একটি সেকশন দ্বারা। আর ওমিট হচ্ছে মানে সেটাকে রাখাই হলো না, বাদ দেওয়া হলো। তবে ওমিটের পর এটি চাইলে রিভাইভ করা যায়, ওমিটের জন্য সংসদের ইন্টারফারেন্স দরকার হয় না। তাহলে যদি সংক্ষিপ্তভাবে আমি বলি, রিপিল হচ্ছে একটার পরিবর্তে নতুন আরেকটা আইন আসবে, আর ওমিট বলতে এটা বাদ দেওয়া, তার পরিবর্তে নতুন কোনো আইন আসবে না। আবারও বলছি, রিপিল হচ্ছে একটার পরিবর্তে নতুন আরেকটা আইন আসবে, আর ওমিট বলতে এটা বাদ দেওয়া, কিন্তু এর পরিবর্তে নতুন একটা আইন আসবে না। আবার যেটা ওমিট করা হয়েছে সেটা আবার ফিরিয়ে নিয়ে আসা যাবে। তার মানে ওমিট বলতে অনেকটা স্থগিত করে রাখা, ওমিট বলতে বলতে পারে অনেকটা স্থগিত করে রাখা বা বর্জন করে রাখা, যেটা পরবর্তীতে আবার গ্রহণ করা যেতে পারে। আর রিপিল বলতে সেটা একেবারেই চিরতরে হারিয়ে দেওয়া, এর পরিবর্তে নতুন আরেকটা আইন নিয়ে আসা, কারণ সেটার আর প্রয়োজনীয়তা নেই। তাহলে আশা করি রিপিলড এবং ওমিটেড এর অর্থ বুঝতে পেরেছেন। 4 ক, শুধু ম্যাজিস্ট্রেট বলতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে বোঝাবে। কাউকে যদি বলি যে ইনি একজন ম্যাজিস্ট্রেট, তাহলে কিন্তু তিনি অবশ্যই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, মানে সহকারী জজ পরীক্ষার মাধ্যমে আসা একজন ম্যাজিস্ট্রেট। আর যদি যারা বিশেষ ক্যাডারের মাধ্যমে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে আসছেন, তাকে অবশ্যই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট না বলে আমরা কি বলবো, নির্বাহী ম্যাজিস্ট্রেট বা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। তো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে অবশ্যই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পূর্ণ নাম দিয়ে ডাকতে হবে। আর সংক্ষিপ্তভাবে অনলি ম্যাজিস্ট্রেট বললে, জাস্ট ম্যাজিস্ট্রেট বললে কিন্তু জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে বোঝাবে। এটা কিন্তু প্রশ্ন আসতে পারে এমসিকিউ এ। ধারা 4-এ ফৌজদারি আদালতের শ্রেণী বিভাগের কথা বলা হয়েছে। আমি গতকালকে বা তার আগের দিন মেবি একটা চার্ট আপনাদেরকে দিয়েছিলাম, সেই চার্টে খুব সুন্দরভাবে বাম পাশে সিভিল কোর্টস, ডান পাশে ক্রিমিনাল কোর্টের কথা বলা হয়েছে। যারা উভয় ব্যাচে আছেন, গতকালকের ক্লাসে কিন্তু সেই চার্টটা বিস্তারিত লিখিত ব্যাচে আলোচনা করেছি, সেটাই এখানে আছে। তাহলে 6-এর উপধারা 1-এর কয়ে বলা হচ্ছে দায়রা জজ, ক্ষয় হচ্ছে ম্যাজিস্ট্রেট কোর্ট। তাহলে দায়রা আদালত এবং ম্যাজিস্ট্রেট আদালত, দুই ধরনের ফৌজদারি আদালত প্রধানত। এবং 2-এ আছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত, তার মানে ম্যাজিস্ট্রেট আবার 2 প্রকার, একটা জুডিশিয়াল একটা নির্বাহী। 3 নম্বরে আবার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবার 4 প্রকার, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। তাহলে মেট্রোপলিটন মেট্রোপলিটন এলাকার জন্য, আর মেট্রোপলিটন এলাকার বাইরের জন্য চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। খতে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, সেটা মেট্রোপলিটন এলাকারও হতে পারে, আবার জুডিশিয়ারি অর্থাৎ মেট্রোপলিটনের বাইরের জন্য হতে পারে।
দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট শুধুমাত্র জুডিশিয়ারি মানে মেট্রোপলিটনের বাইরে। বলে রাখা ভালো যে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হতে হলে অ্যাটলিস্ট প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট হতে হবে। সেকেন্ড এবং থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট কখনো মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হিসাবে নিয়োগ পান না। এবং তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট, বাস্তবে তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট কেউ নিয়োগ পান না, ডিরেক্ট দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট থেকেই পদায়ন শুরু হয়। আইনে আছে তৃতীয় শ্রেণী, কিন্তু তৃতীয় শ্রেণী রাখা হয় না, বাস্তবে দ্বিতীয় শ্রেণীর র্যাঙ্ক দিয়েই নিয়োগ দেওয়া হয়। ব্যাখ্যা: চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সমান অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, মানে তাদের ক্ষমতা সমান, এটা বোঝানো হচ্ছে। বিচার করার ক্ষেত্রে বিচারিক ক্ষমতা সমান, কিন্তু কিছু বিচারিক ক্ষমতার বাইরেও সিদ্ধান্ত নেওয়ার জন্য চিফের ক্ষমতা একটু বেশি। তবে চিফ যদি অনুপস্থিত থাকে, ঠিক চিফের সমান ক্ষমতা অতিরিক্ত চিফ প্র্যাকটিস করতে পারবেন। তাহলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সমান অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, তার মানে বিচারিক ক্ষমতা সমান, কিন্তু কিছু কিছু সিদ্ধান্ত চিফ নিতে পারবেন। যেমন কোন আমলে আদালত কাকে দেওয়া হবে, এগুলো সিদ্ধান্ত কিন্তু চিফ নেবেন, অতিরিক্ত চিফ নিতে পারবেন না। যদি চিফ ছুটিতে থাকেন সেক্ষেত্রে অতিরিক্ত চিফ নিতে পারেন, যদি তাকে এই ক্ষমতাটা ডেলিগেট করা হয়, মানে ক্ষমতাটা অর্পণ করা হয়। তাহলে 6 ধারায় আমরা আদালতের একটা স্ট্রাকচার দেখতে পেলাম যে এই ধরনের আদালতগুলো আছে বাস্তবে। 7, দায়রা বিভাগ ও জেলা। একটি দায়রা বিভাগে এক বা একাধিক জেলা থাকবে। বিভাগ ও জেলার সীমানা সংখ্যা সরকার পরিবর্তন করতে পারবে। পরিবর্তন না হওয়া পর্যন্ত পূর্বেটি বহাল থাকবে, অর্থাৎ আইনে যেটা আগে থেকে আছে সেটাই। তার মানে এই 7 ধারাটা, 3 উপধারাটা কিন্তু যখন বাংলাদেশ স্বাধীন হওয়ার আগেই, বাংলাদেশ যখন ছিল ওই সময়ের ক্ষেত্রে এটা প্রযোজ্য। মানে ওই সময় যেভাবে কাঠামো ছিল, প্রশাসনিক বিন্যাস ঠিক ওই অবস্থায় থাকবে। যখন পরিবর্তন করা হবে তখন নতুন নতুন আসবে। যেমন আমাদের বিভাগের সংখ্যা ধীরে ধীরে বৃদ্ধি পেল, রংপুর বিভাগ আসলো, গাজীপুর বিভাগ আসলো। তো এই বিভাগগুলো আসার পরে এই পরিবর্তনগুলো এই 7-এর 3 অনুসারে তখন নতুনটাই হবে, তার আগে পুরাতনটাই অনুসার ছিল। মহানগর এলাকাও দায়রা বিভাগ হিসেবে পরিগণিত হবে। তার মানে মহানগর এলাকা যেটা, মানে মেট্রোপলিটন এলাকাতেও কিন্তু মহানগর দায়রা জজ থাকবে। ধারা 9, 8 দরকার নেই। দায়রা আদালত, প্রত্যেকটি দায়রা বিভাগে 3 শ্রেণীর দায়রা জজ থাকবেন। 3 শ্রেণীর দায়রা জজ থাকে সবসময়। 1, দায়রা জজ নিজেই। 2, তাকে সহযোগিতা করার জন্য অতিরিক্ত দায়রা জজ ও যুগ্ম দায়রা জজ। ইংরেজিতে হচ্ছে সেশন জাজ, অ্যাডিশনাল সেশন জাজ, জয়েন্ট সেশন জাজ। এই 3 শ্রেণীর দায়রা জজ থাকবে জেলা পর্যায়ে। আর মহানগরে আছে আবার মহানগর দায়রা জজ, অতিরিক্ত মহানগর দায়রা জজ, যুগ্ম মহানগর দায়রা জজ। দায়রা জজ একটাই থাকবে, মহানগর দায়রা জজ একটাই থাকবে, কিন্তু অতিরিক্ত দায়রা জজ এবং যুগ্ম দায়রা জজ একের অধিক থাকতে পারে প্রয়োজনে। মামলার সংখ্যা বেশি হলে এই আদালতগুলোর সংখ্যা বাড়বে, যেমন অতিরিক্ত দায়রা জজ প্রথম, দ্বিতীয়, তৃতীয় এইভাবে। তারপর যুগ্ম দায়রা জজ প্রথম, দ্বিতীয়, তৃতীয় এইভাবে। তদ্রূপভাবে মহানগর এলাকার জন্য মহানগর দায়রা জজ একটাই থাকবে, কিন্তু অতিরিক্ত মহানগর দায়রা জজ এবং যুগ্ম মহানগর দায়রা জজ 1, 2, 3, 4 এভাবে একাধিক থাকতে পারে। এখানে নির্ভর করছে সেই মহানগর এলাকার সাইজ কেমন, মামলার সংখ্যা কেমন, মামলার চাপ কেমন। রিসেন্টলি আমাদের রাজশাহীতে 2টি নতুন কোর্ট আসছে। তারপর তার আগে সাইবার ট্রাইব্যুনাল, যেটা বিভাগীয় সাইবার ট্রাইব্যুনাল আসছিল, তার আগে সাইবার ট্রাইব্যুনালের মামলা কিন্তু ঢাকাতেই হতো সেন্ট্রালি। এখন রাজশাহী বিভাগের জন্য, রাজশাহী বিভাগের আন্ডারে যে জেলাগুলো আছে সবগুলো এই সাইবার ট্রাইব্যুনাল রাজশাহীতেই বিচার কার্য পরিচালনা হয়। রাজশাহীতে সাইবার ট্রাইব্যুনাল রিসেন্টলি যখন প্রতিষ্ঠিত হয়, তখন ঢাকাতে যেগুলো হচ্ছিল, যেগুলো রাজশাহী বিভাগের, যেমন রাজশাহী জেলার, পাবনা জেলার, কুষ্টিয়া জেলার, নওগাঁ জেলার, এই জেলার আসামির বা এই মামলাগুলো, মানে অপরাধ যেখানে হয়েছে সেখানে তো মামলা হবে। তো এই এই থানার, সরি, এই জেলার মামলাগুলো চলে আসছে কোথায়? এই রাজশাহী বিভাগীয় ট্রাইব্যুনালে, ঢাকা থেকে বদলি করে দেওয়া হয়েছে। তো ট্রাইব্যুনাল
এখানে কিন্তু সিআরপিসি তে ট্রাইব্যুনালের কথা কিন্তু কোথাও উল্লেখ করা নাই, কিন্তু ট্রাইব্যুনাল কিন্তু দায়রা জজ এবং মহানগর যে দায়রা জজ আছে তার সমতুল্য হবে। মূলত দায়রা জজের সমতুল্য হবে ট্রাইব্যুনাল গুলো। কিছু কিছু ট্রাইব্যুনালকে শুধুমাত্র ফৌজদারি ক্ষমতা দেওয়া হয়েছে, কিছু কিছু মানে বিশেষ দায়রা জজকে জেলা ও দায়রা জজ হিসেবে গণ্য করা হওয়ার কারণে দায়রা প্লাস জেলা, তার মানে সিভিল এবং ক্রিমিনাল উভয় মামলা পরিচালনার ক্ষমতা দেওয়া হয়েছে কিছু কিছু কোর্টকে। আপনারা বাস্তবে আদালতে গেলে এগুলো বুঝতে পারবেন যে একই কোর্টে একই কজ লিস্টে আমরা সিভিল মামলাও দেখছি, ক্রিমিনাল মামলাও দেখছি। আবার কিছু কিছুতে শুধু সিভিল মামলা, কিছু কিছুতে শুধুমাত্র ক্রিমিনাল মামলা। তো এগুলো বলে রাখা ভালো যে দায়রা জজ নিজে কিন্তু জেলা ও দায়রা জজ এভাবে লেখা থাকে মামলা। তো জেলা ও দায়রা জজ বলতে তিনি সিভিল প্লাস ক্রিমিনাল উভয় মামলা পরিচালনা মানে বিচার করেন। আর মহানগর এলাকাতে কোনো সিভিল মামলা পরিচালনার দায়িত্ব থাকে না, শুধুমাত্র সিভিল না হয়ে শুধুমাত্র ক্রিমিনাল মামলা পরিচালনার দায়িত্ব পান হচ্ছে মহানগর এলাকার দায়রা জজ গুলো। তাহলে মহানগর দায়রা জজ, অতিরিক্ত মহানগর দায়রা জজ এবং যুগ্ম দায়রা জজ শুধুমাত্র ফৌজদারি মামলা পরিচালনা করার ক্ষমতা পান। তার কোনো অরিজিনাল জুরিসডিকশন নাই মামলা নেওয়ার, তাদের কোনো বিচারিক জুরিসডিকশন নাই সিভিল মামলার ক্ষেত্রে, তাদের অ্যাপিল জুরিসডিকশন নাই সিভিল মামলার ক্ষেত্রে, শুধুমাত্র ক্রিমিনাল জুরিসডিকশন আছে বিচারিক এবং অ্যাপিল এবং রিভিশন মামলা গ্রহণ করার জন্য। প্রতিটি দায়রা বিভাগে একটি দায়রা আদালত ও মহানগর এলাকায় মহানগর আদালত থাকবে। সরকার গেজেটে দায়রার স্থান কোথায় বসবে সেটা নির্ধারণ করে দিবেন। অতিরিক্ত দায়রা জজ, যুগ্ম দায়রা জজ নিয়োগ করবে সরকারি। 33 সংবিধানের 133 অনুচ্ছেদ বলে রাষ্ট্রপতি কর্তৃক দায়রা, অতিরিক্ত দায়রা এবং যুগ্ম দায়রা জজ নিয়োগ প্রাপ্ত হবেন। তার মানে তারা কিন্তু জুডিশিয়ারির মাধ্যমে না, তারা রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগ পাবেন। অবশ্যই জুডিশিয়ারির মাধ্যমে যারা জজ হয়েছে, সহকারী জজ, সিনিয়র সহকারী জজ, তারপরে ইনারা যখন ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পাবেন, ম্যাজিস্ট্রেট, সিনিয়র ম্যাজিস্ট্রেট, তারপরে অতিরিক্ত জুডিশিয়াল বা অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, ইনাদের থেকে কিন্তু যুগ্ম দায়রা জজ নিয়োগ পাবেন প্রমোশনের মাধ্যমে। তারপরে যুগ্ম থেকে অতিরিক্ত, অতিরিক্ত থেকে দায়রা, দায়রা থেকে প্রমোশন পেলে হাইকোর্টের জাস্টিস হতে পারবেন, তারপর অ্যাপিলেট ডিভিশনে জাস্টিস হবেন, তারপরে চিফ জাস্টিস হতে পারবেন। এইভাবে ধীরে ধীরে উপরের দিকে প্রমোশন হয়। একজন দায়রা জজ একটি দায়রা বিভাগে নিয়োগ পাবেন। পূর্বের প্রতিষ্ঠিত দায়রা আদালত এই আইনের মাধ্যমেই প্রতিষ্ঠিত ধরতে হবে। তার মানে এই আইন তৈরির আগে যদি আগে থেকে কোনো কোর্ট থাকে এবং তিনি যদি বিচারক হিসাবে নিয়োগ পেয়ে থাকেন, তো তার নিয়োগটা বাতিল করা যাবে না। এই এই আইনের 9 ধারা মতেই তিনি নিয়োগ পেয়েছেন বলে ধরে নিতে হবে, বা সংবিধানের 133 ধারা মতে। 17 ধারা, মাঝের ধারাগুলো দরকার নেই, আপনাদের আগ্রহ হলে দেখে নিতে পারেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের অধীনে রাখা, মানে কার আন্ডারে কে থাকবে। তো নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ জেলা ম্যাজিস্ট্রেটের অধীনে থাকবে, তাহলে জেলা ম্যাজিস্ট্রেটের অধীনে নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ থাকবে, তাহলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মানে এডিএম কোর্ট বা এডিসি, ইনারা সবাই জেলা ম্যাজিস্ট্রেটের আন্ডারে থাকবেন। আবার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটগণ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর অধীনে থাকবেন। তাহলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তারা দুইটা ম্যাজিস্ট্রেটের আন্ডারে থাকবেন, চিফের এবং অতিরিক্ত চিফের আন্ডারে। আর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটগণও চিফ মেট্রোপলিটন এবং অতিরিক্ত চিফ মেট্রোপলিটন এর অধীনে থাকবেন। তার মানে কার সাবঅর্ডিনেট কে সেটা বোঝাচ্ছে। আর এখানে সেশন জাজ বা দায়রা জজের অধীনে থাকবে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটগণ। এই যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যারা আছেন, তারপর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, তার মানে যতগুলো ম্যাজিস্ট্রেট আছে তারা তো দায়রা জজের আন্ডারে থাকবেনই। আর তার মানে জেলা পর্যায়ে দায়রা জজই হচ্ছে বস, মানে দায়রা জজ মানে উচ্চ শ্রেণীর বা উচ্চ আদালত হিসেবে আমরা ধরবো। জেলা পর্যায়ের উচ্চ আদালত হচ্ছে দায়রা জজ। আর তার উপরে গেলে হাইকোর্ট, হাইকোর্টের উপরে
আপিল বিভাগ। আর মেট্রোপলিটন সেশন জাজ বা মহানগর জজের অধীনে থাকবেন হচ্ছে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটস, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটস, এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটস। বলার সুবিধার্থে অথবা আমি এরপরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে এমএম, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে সিএমএম, এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে সিএসিএমএম এইভাবে বলবো। দেখবেন পরবর্তীতে নোটে এইভাবে সংক্ষিপ্তভাবে করা আছে। ধারা 21, সিএমএম অর্থাৎ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এর ক্ষমতা: এক, নিম্ন বর্ণিত বিষয়সমূহ নিয়ন্ত্রণের জন্য কার্যবিধির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বিধিমালা প্রণয়ন। তাহলে সিএমএম কিন্তু বিধিমালা প্রণয়ন করতে পারবেন তার আন্ডারে যারা আছেন ম্যাজিস্ট্রেটদেরকে পরিচালনা করার জন্য, এবং ম্যাজিস্ট্রেটরা কিভাবে মামলা পরিচালনা করবেন, বিচার করবেন সেগুলো দেখার জন্য। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটগণের মধ্যে কার্য বন্টন, পরিচালনা ও কর্মপ্রণালী মানে কোন আমলে আদালত কার আন্ডারে থাকবে এগুলো নির্ধারণ করবেন। যেমন যারা রাজশাহী আছেন, অন্যান্য আদালতে এরকম হয় যে আমলি আদালত বা কগনিজেন্স কোর্ট কি করা হয়, চেঞ্জ করা হয়, 3-4 মাস পর পরে চেঞ্জ করে দেওয়া হয়, একই জায়গায় রাখা হয় না। হয়তো মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়ানে যেগুলো ছিল সেগুলো নিয়ে নিয়ে টুতে দেওয়া হলো, টু এরটা থ্রিতে দেওয়া হলো, থ্রিটা ফোরে দেওয়া হলো, আর ফাইভ এরটা আবার ওয়ানে দেওয়া হলো, এইভাবে ইন্টারচেঞ্জ করে দেওয়া হয় যেন একই কোর্টে একই কগনিজেন্স বা আমলি দীর্ঘদিন না থাকে। তাহলে কি সম্ভাবনা থাকবে? দুর্নীতি হওয়ার সম্ভাবনা থাকবে, ঘুষ বেড়ে যেতে পারে। এই কারণে এগুলো করা হয়। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটগণের বেঞ্চ গঠন করা, বেঞ্চ সমূহে বসার সময় ও স্থান, তার মানে কে কোন কোর্টে বসবে। অনেক সময় দেখবেন আমাদের রাজশাহীতে যিনি এমএম এমএম ওয়ানে যিনি এখন বসছেন তিনি কিন্তু আগে MM2-তে বসতেন। তো এখানে চেঞ্জ করে দেওয়া হয়েছে, MM1 বদলি হয়ে যাওয়ার পরে MM2-কে MM1-এ নিয়ে আসা হয়েছে। তো এইভাবে চেঞ্জ করে দেওয়ার দায়িত্ব কার? সিএমএম চেঞ্জ করে দিবেন। কারণ সিএমএম হচ্ছে যতগুলো মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আছেন তাদের হচ্ছে বস। এখানে বস ভাষাটা শুনতে হয়তো বা উড লাগতে পারে, কিন্তু আমরা বস শব্দের অর্থ ভালো বুঝি, তা আমরা বলছি। তার মানে এখানে তিনি হচ্ছেন ঊর্ধ্বতন, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের ঊর্ধ্বতন বা উপরে আছেন সিএমএম বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, তাই আমি বস হিসাবে বলছি। তিনি সিদ্ধান্ত নেবেন যে কে কোথায় বসবে। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট গণের অধিবেশনে অভিমতের পার্থক্য নিষ্পত্তির পদ্ধতি: এখন একটা মামলা একটা কোর্টে ছিল, আমলি চেঞ্জ হয়ে যাওয়ার পর অন্য কোর্টে গেল। তো আগের আদালত একটা সিদ্ধান্ত নিয়েছে, পরের আদালত হয়তোবা সে সিদ্ধান্ত অন্যভাবে নিচ্ছে। একসময় বাদীর পক্ষে যাচ্ছে, পরের সময় বিবাদীর পক্ষে হয়তোবা গেছে, বা বাদীর পক্ষে ছিল পরে আসামির পক্ষে গেছে। বাদী বিবাদী তো বলা যাবে না, ফরিয়াদি আসামি বলতে হবে। তো ফরিয়াদি বলতে আমরা বাদী বোঝাই, আর বিবাদী বলতে আসামি ক্রিমিনাল মামলায়, মানে কমপ্লেনেন্ট এবং অ্যাকিউজড। তো যখন এরকম মতের পার্থক্য হবে তখন সিএমএম নির্ধারণ করবেন। আমাদের দেখা যাচ্ছে যে একটা ম্যাজিস্ট্রেটের বিচার কার্য পছন্দ হচ্ছে না, তখন সিএমএম বরাবর দরখাস্ত দিয়ে দিই যে ইওর অনার, যে এই আদালতে এই মামলাটা যেন বিচার না হয়, হলে এই মামলা বায়াস হয়ে যেতে পারে, এই মামলার সিদ্ধান্ত ভুল আসতে পারে। অতএব এই মামলাটা যেন বদলি করে অন্য একটি আদালতে দেওয়া হয়, অথবা আপনি নিজেই নিয়ে বিচার করেন। এইভাবে আমরা দরখাস্ত দিই। তো এই ঘয়ের বিষয়টা এরকম, বা এমন অন্য কোনো বিষয় যেটা অলরেডি আমি উদাহরণ দিলাম, এরকম কোনো অপ্রীতিকর বিষয় আসলে সিএমএম সেটা দেখবেন ম্যাজিস্ট্রেট গণের বিষয়ে। 22, মফস্বল এলাকার জাস্টিস অব দি পিস অর্থাৎ শান্তি বজায় রাখবে কে? বাংলাদেশের বাসিন্দা, বিদেশি কোনো ব্যক্তি নয়। তার মানে বাংলাদেশের সকল বাসিন্দা, যেমন আমি একজন নাগরিক, তেমন আপনারা যারা ক্লাস করছেন প্রত্যেকেই বাংলাদেশের নাগরিক। তো তাদের দায়িত্ব হচ্ছে নিজ নিজ এলাকার জাস্টিস অফ পিস। আপনারা নিজেরাই জাস্টিস অফ পিস, মানে আপনার এলাকার শান্তি বজায় রাখার দায়িত্ব, নৈতিক দায়িত্ব আপনার পরে সিআরপিসির 22 ধারা দিয়ে দিচ্ছে মফস্বল এলাকায়। 25, পদাধিকার বলে জাস্টিস অফ দি পিস সুপ্রিম কোর্টের বিচারপতিগণ সমগ্র বাংলাদেশের জন্য। তাহলে আমরা তো নিজ নিজ এলাকার নিজ নিজ জাস্টিস অফ পিস হিসেবে আমরা ইন্ডিভিজুয়ালি আছি, কিন্তু ওভারঅল
পুরো বাংলাদেশের জাস্টিস অফ পিস হচ্ছে সুপ্রিম কোর্টের বিচারপতিগণ, অর্থাৎ চিফ জাস্টিস না, কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতিগণ। এখানে সুপ্রিম কোর্টের বিচারপতিগণ বলতে অ্যাপিলেট ডিভিশন প্লাস হাইকোর্ট ডিভিশন উভয়কে বোঝাবে। এখান থেকে কিন্তু ক্রিটিক্যাল প্রশ্ন আসতে পারে, কেমন যে 25 ধারা অনুসারে জাস্টিস অফ পিস যে বলা হচ্ছে কারা, দিয়ে দিল আপিল বিভাগের বিচারপতিগণ, তারপর হাইকোর্ট বিভাগের বিচারপতিগণ, তারপর দিতে পারে অন্য হয়তো বা অ্যাটর্নি জেনারেলগণ, অ্যাটর্নি জেনারেল, অথবা দিতে পারে যে ডেপুটি অ্যাটর্নি জেনারেলগণ, এরকম দিয়ে দিতে পারে, বা চিফ জাস্টিস দিয়ে দিতে পারেন। তখন এখানে কিন্তু এই সুপ্রিম কোর্ট বলতে আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগ উভয়কে বোঝাবে। তার মানে অপশন দুইটা থাকলে অবশ্যই কি থাকবে, ক খ উভয় এরকম। তাহলে এখানে এস জে বলতে সেশন জাজ, সি জে এম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, এম এম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। ইনারা হচ্ছে স্ব স্ব এলাকায়, মানে স্ব স্ব এলাকায় বলতে যেখানে তিনি বসবাস করেন সেই এলাকায় না, যে এলাকায় তিনি বিচার কার্য পরিচালনা করেন, মানে যেখানে নিয়োগ পেয়েছেন, যেখানে তিনি যেই ম্যাজিস্ট্রেসি এলাকায় তিনি আছেন সেই এলাকার তিনি কি হবেন, চিফ অফ জাস্টিস হবেন। তাহলে 22 এবং 25 চিফ অফ মানে জাস্টিস অফ দি পিস, মানে শান্তি বজায়ের দূত যারা, তাদের বিষয়ে বলা হচ্ছে। 29 খ কিশোর, 15 বছরের কম এর ক্ষেত্রে এখতিয়ার। তাহলে আমরা নাবালক বলতে 18 বছরের কম বয়স্ক ব্যক্তিদেরকে বোঝায়, বিভিন্ন আইনে দেখেছি, তামাদি আইনে দেখেছি 6 ধারায়, তারপর অন্যান্য আইনেই, নারী শিশু আইনেও। কিন্তু শিশু বলতে 18 বছরের কম, মানে আন্ডার 18, তাদেরকে বলা হয় মাইনর বা শিশু। কিন্তু কিশোর, কিশোর বলতে 15 বছরের কম বোঝাবে সিআরপিসির 29 খ অনুসারে। তাহলে এখানে সিজেএম এবং সিএমএম বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট কর্তৃক বিচার করবেন এনাদের। কিন্তু এখানে আহ, বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট কর্তৃক বিচার, তো বর্তমানে কিন্তু শিশু আদালত আলাদা আলাদা গঠন করা হয়। যদি শিশু আদালত না থাকে সেই ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটরা করবেন, অথবা সিজেএম বা সিএমএম করবেন এই কিশোরদের। আর যদি শিশু আদালত থাকে, আমাদের রাজশাহীতে 2টা শিশু আদালত আছে, শিশু আদালত 1, 2, তাহলে এই শিশুদের বা কিশোরদের বিচার তারাই করবেন। 29 গ যে সকল অপরাধ মৃত্যুদণ্ডে দণ্ডনীয় নয়, সরকার হাইকোর্টের সাথে পরামর্শক্রমে সে সকল অপরাধের বিচার করার ক্ষমতা কিন্তু কাকে দিবেন, এই ব্যক্তিদেরকে দিবেন। তাহলে 29 গয়ে বলতে এখানে কোন ধরনের মামলার, এখানে আপনারা একটা নোট নিতে পারেন। এই যে পিং করে দিলাম, এইটা আপনারা ভালোভাবে হাইলাইট করে নেন, হাইলাইট বা এখানে এই ভালোভাবে অন্য রং দিয়ে আন্ডারলাইন করে নেন। মানে যে সকল অপরাধ মৃত্যুদণ্ডে দণ্ডনীয় নয়, সরকার হাইকোর্টের সাথে পরামর্শক্রমে এরূপ সকল অপরাধের বিচার করার ক্ষমতা অর্পণ করতে পারবেন। এই যে এই 2টা লাইন দেখেন, তার মানে 29 গয়ের টপিকটা কি, 29 গয়ের টপিকটা কি, কোন কোন অপরাধের বিচার ইনারা করতে পারবেন। তার মানে অপরাধের কথা বলা হচ্ছে, কত সাজা দিবেন সেটা কিন্তু না, কত সাজা দিবেন সেইটা বলা আছে হচ্ছে 32-এ এবং 33 কয়ে। আর 29 গয়ে বলা আছে যে কোন অপরাধের বিচার করতে পারবে সেইটা। তো দেখেন, সিএমএম সিজেএম এসিজেএম কে মৃত্যুদণ্ডে দণ্ডনীয় নয় এরূপ সকল অপরাধের বিচার করার ক্ষমতা অর্পণ করতে পারবেন। তার মানে তিনি, কিছু কিছু অপরাধ আছে মৃত্যুদণ্ড দেওয়া যাবে সেগুলো বাদ দিয়ে, তাহলে মৃত্যুদণ্ডের ধারা আছে টোটাল 11টা, আর ডিরেক্ট মৃত্যুদণ্ড দেওয়া আছে 10টি ধারায় পেনাল কোডে। এছাড়া নারী শিশুতে মৃত্যুদণ্ডের ধারা আছে কয়েকটি, মাদক আইনে মৃত্যুদণ্ডের ধারা আছে, আরো অন্যান্য কিছু আইনে মৃত্যুদণ্ডের ধারা আছে। তো এই
হ্যাঁ, বলছিলাম যে 29 ধারাটি আসলে বলা হচ্ছে যে কত সাজা দিবে সেটা কিন্তু বলা হয়নি, যে কোন অপরাধের বিচার করতে পারবে এই ম্যাজিস্ট্রেটগণ। 29 সেটা বলে দেওয়া হয়েছে, অর্থাৎ আমরা তফসিলে যেমন দেখলাম 8 নম্বর কলামে বলা আছে যে এই অপরাধের বিচার এই ম্যাজিস্ট্রেট এই ম্যাজিস্ট্রেট বা এই জজ করতে পারবেন, সেটা তফসিলে বলা আছে। তো 29 কিন্তু আবার যে তফসিলে যেটাই উল্লেখ করা থাক না কেন, 29 আবার আলাদা অ্যামেন্ডমেন্টের মাধ্যমে কিছু কিছু অপরাধের বিচার কিন্তু এই ধরনের ম্যাজিস্ট্রেটদেরকে দেওয়া হচ্ছে। যে সকল অপরাধ মৃত্যুদণ্ডে দণ্ডনীয় নয়, এরূপ সকল অপরাধের বিচার করার ক্ষমতা অর্পণ করতে পারবে সরকার হাইকোর্টের সাথে পরামর্শক্রমে। কাদেরকে? এই যে সিএমএম, সিজেএম, এসিজেএম কে মৃত্যুদণ্ডের দণ্ডনীয় নয় এরূপ সকল অপরাধের বিচার করার ক্ষমতা অর্পণ করতে পারবে, এবং এমএম বা যে কোনো প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটকে মৃত্যুদণ্ডে, যাবজ্জীবন কারাদণ্ডে এবং 10 বছরের অধিক কারণে দণ্ডনীয় নয়, মানে ম্যাক্সিমাম 10 বছর পর্যন্ত যেগুলোর আইনে উল্লেখ করা আছে। তো আইনে উল্লেখ করা আছে 10 বছর পর্যন্ত, তার মানে এটার বিচার করার পারমিশন যদি দেওয়া হয় এমএম কে, কিন্তু এমএম বা প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট কিন্তু ম্যাক্সিমাম 10 বছরের সাজা দিতে পারবেন না। সেটার বিচারের ক্ষমতা তাকে দেওয়া হচ্ছে, কিন্তু সেটা সাজা তিনি দিতে পারবেন না। কত দিতে পারবেন? এই যে 32 ধারা এবং 33 ধারায় যেটা উল্লেখ করা আছে সে অনুসারে দিবেন। তার মানে আবারও বলছি, 29 হচ্ছে কোন অপরাধের বিচার করতে পারবেন এই ম্যাজিস্ট্রেটরা, সেটা বলা হচ্ছে। আর 32 আর 33 কথা বলা হচ্ছে তারা অ্যাকচুয়ালি বিচারের পরে রায় কত দিতে পারবেন। তার মানে 32, 32 এবং 33 হচ্ছে রায়ে সাজার পরিমাণ ম্যাক্সিমাম কত দিতে পারবেন সেটা উল্লেখ করা আছে। আর 29 বলা আছে যে কোন অপরাধের বিচার ইনারা করতে পারবেন সেইটা। আশা করি এবার 29 এর বিধানটা বুঝতে পেরেছেন। 31টা পড়ি, তারপরে 32, 33 পড়বো আমরা। 31 বলা হচ্ছে হাইকোর্ট বিভাগ ও দায়রা জজ কর্তৃক প্রদত্ত দণ্ডসমূহ। মহামান্য হাইকোর্ট বিভাগ আইনে অনুমোদিত যে কোনো দণ্ড দিতে পারবেন, মানে আইনে যা কিছু আছে সবকিছুই দিতে পারবেন। তার মানে ওনার অ্যাবসোলেট পাওয়ার দেওয়া হয়েছে, আইনে যা কিছু আছে সব ধরনেরই পানিশমেন্ট দিতে পারবেন। আর দায়রা, অতিরিক্ত দায়রা, দায়রা এবং অতিরিক্ত দায়রা জজের সাজা প্রদান করার ক্ষমতা সেম। আইনে অনুমোদিত যে কোনো দণ্ড ইনারাও দিতে পারবেন। তার মানে আইনে যা কিছু আছে সবকিছুই দিতে পারবেন, মানে ম্যাক্সিমাম মৃত্যুদণ্ডও দিতে পারবেন দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ। তবে মৃত্যুদণ্ডের ক্ষেত্রে হাইকোর্টের অনুমোদন সাপেক্ষে, যেটাকে বলে ডেথ রেফারেন্স। আমরা পরবর্তী ধারাতে শেষের দিকের ক্লাসে দেখব ডেথ রেফারেন্স কি জিনিস, সেগুলো আমরা জানবো। মানে দায়রা জজ বা অতিরিক্ত দায়রা জজ যদি মৃত্যুদণ্ড দেন, তাহলে হাইকোর্টে আবার সেই মামলার কপি পাঠাতে হবে এই মৃত্যুদণ্ডটা বা ফাঁসিটা কার্যকর করব কিনা বা করা হবে কিনা সেটার অনুমোদন নেওয়ার জন্য। তাছাড়া কিন্তু দায়রা জজ এবং অতিরিক্ত দায়রা জজের পারমিশনে কিন্তু জেলার কোনো মৃত্যুদণ্ড কার্যকর করবে না। মৃত্যুদণ্ড কার্যকরের দায়িত্ব কিন্তু জেলের যিনি অফিসার বা জেলার তার। যুগ্ম দায়রা জজ, যুগ্ম দায়রা জজের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড দিতে পারবেন না, 10 বছরের অধিক দিতে পারবেন না। তার মানে ম্যাক্সিমাম 10 বছর দিতে পারবেন। এই ধরনের 10 বছরের অধিক কারাদণ্ড ব্যতীত যে কোনো দণ্ড, মানে 10 বছর ম্যাক্সিমাম দিতে পারবেন, 10 বছরের উপরে আর দিতে পারবেন না। তাহলে তিনটা দায়রা জজের সাজা প্রদানের ম্যাক্সিমাম লিমিট আমরা দেখে নিলাম। এবার 32 ধারায় আমরা দেখব ম্যাজিস্ট্রেটগণ কর্তৃক প্রদত্ত দণ্ডসমূহ। ম্যাজিস্ট্রেটগণ কি কি দণ্ড দিতে পারেন? এমএম বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট মানে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট নির্জন অবরোধ মানে নির্জন কারাবাস সহ 5 বছরের অধিক কারাদণ্ড এবং 10,000 টাকার অধিক অর্থদণ্ড ব্যতীত যে কোনো দণ্ড বা বেত্রাঘাত অধিক দণ্ড এবং বেত্রাঘাতও কিন্তু দিতে পারবেন। এখানে দেখেন যে 5 বছর অবলিক 10,000 লিখে দেওয়ার অর্থ হচ্ছে 5 বছর ম্যাক্সিমাম এবং 10,000 দিতে পারবেন।
এখানে যেটা বলা আছে সেটাই সংক্ষিপ্তভাবে বাম পাশে শ্যাডো করে দেওয়া আছে। দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট নির্জন অবরোধ 3 বছরের অধিক কারাদণ্ড, 5,000 টাকার অধিক অর্থদণ্ড ব্যতীত যে কোনো কারাদণ্ড। তার মানে 3 বছরের অধিক যেতে পারবে না, 5 বছরের অধিক যেতে পারবে না। তার মানে অন্যভাবে বলতে গেলে 3 বছরের কারাদণ্ড ম্যাক্সিমাম, 5,000 টাকা অর্থদণ্ড ম্যাক্সিমাম। তেমনি তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট হচ্ছে 2 বছর ম্যাক্সিমাম এবং 2,000 টাকা ম্যাক্সিমাম, যেটাই এখানে বলা হয়েছে। তাহলে 32 ধারে প্লেন ম্যাজিস্ট্রেটরা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট কি কি সাজা দিতে পারে আমরা দেখলাম। এবার 33 ক, কতিপয় ম্যাজিস্ট্রেটগণের উচ্চতর ক্ষমতা সর্বাধিক 7 বছর। 29 গ ধারা বলে বিশেষ ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট। এই যে 29 গ-তে যাদেরকে বিশেষ ক্ষমতা দেওয়া হলো যে হ্যাঁ ঠিক আছে, আপনি তো সাধারণভাবে এই মামলার বিচার করতে পারেন না, কারণ তফসিলে যেটা নাই, তফসিলের বিষয়টা অমান্য করে তফসিলের বাইরে এসে 29 গ আলাদা একটু ক্ষমতা দেওয়া হলো। সরকার হাইকোর্টের সাথে পরামর্শক্রমে কোনো ম্যাজিস্ট্রেটকে যদি এই ক্ষমতা দেওয়া হয়, তো তিনি যদি প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট হন তাহলে 5 বছরের বেশি 7 বছর পর্যন্ত দিতে পারবেন, সেটাই বলা হচ্ছে। তাহলে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড এবং 7 বছরের অধিক কারাদণ্ড ব্যতীত যে কোনো দণ্ড, মানে ম্যাক্সিমাম 7 দিতে পারবেন, 7-এর উপরে দিতে পারবেন না, যাবজ্জীবন দিতে পারবেন না, মৃত্যুদণ্ড দিতে পারবেন না। তার মানে যেখানে আগে আমরা 32-এ দেখলাম ম্যাক্সিমাম 5, এখানে এসে একটু 2 বছর বৃদ্ধি করে ম্যাক্সিমাম 7 করা যাবে। কারা এটা করতে পারবেন? যারা 29 গ-তে ক্ষমতাপ্রাপ্ত তারাই কিন্তু ম্যাক্সিমাম 7 বছর দিতে পারবেন। তাহলে আবারও বলছি, 29 গ-তে হচ্ছে কোন অপরাধের বিচার করতে পারবে সেটা বলে দেওয়া, আর 33 গ-তে হচ্ছে ম্যাক্সিমাম কত সাজা দিতে পারবেন সেটা বলে দেওয়া আছে। আর 3টে সেকশন পড়বো, তাহলে ক্লাস শেষ হবে। 35 ক, দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হাজতে থাকলে তা বাদ যাবে। হাজত বলতে কি? বিচারের আগে, জামিন হওয়ার আগে অ্যারেস্ট হলো, অথবা স্যারেন্ডার দেওয়ার পরে সিডাব্লিউ মানে কাস্টডি ওয়ারেন্ট মূলে, সিডাব্লিউ বলতে কাস্টডি ওয়ারেন্ট, অর্থাৎ মামলা যখন স্যারেন্ডার দেওয়া হয় তখন জামিন না দিয়ে, জামিন নামঞ্জুর যদি করা হয় তাহলে তাকে জেলখানায় পাঠিয়ে দেওয়া হয়। তার মানে নিজে এসে জামিন নিতে এসে কি ধরা পড়ে গেল, তো এটাকে বলা হচ্ছে সিডাব্লিউ মূলে জেল হাজতে যাওয়া। তো যেভাবেই যাক না কেন, কোনো ব্যক্তি যদি রায়ের পূর্বে সাজাপ্রাপ্ত হয়, যেমন আমরা সিভিল মামলায় রায়ের পূর্বে গ্রেপ্তার ও ক্রোক দেখলাম, তো রায়ের পূর্বে যতদিন হাজতে থাকবে কোনো ব্যক্তি, ক্রিমিনাল মামলার কথা বলা হচ্ছে, তো সাজা প্রদানের পরে সেই দণ্ডটা কি করা যাবে? বাদ যাবে। যেমন কোনো ব্যক্তির 2 বছরের সাজা দেওয়া হলো, আর তিনি 6 মাস কারাদণ্ড ভোগ করেছে এর আগে, মানে হাজতবাস ছিল সেটা, তাহলে এই 6 মাসটা মাইনাস করে 1.5 বছরের কারাদণ্ড তাকে ভোগ করতে হবে। এটা হচ্ছে বিষয়। মৃত্যুদণ্ড ব্যতীত, এখন কাউকে যদি মৃত্যুদণ্ড দেওয়া যায় তাহলে তাকে তো আর ওই হাজতবাস বাদ দেওয়া যাবে না, কারণ সেটা তো আর কারাদণ্ড না। কারাদণ্ড থেকে কারাদণ্ড মাইনাস করা যায়। আমরা ছোটকালে অঙ্ক পড়তাম যে গরু এবং ছাগল এর গল্প। তো গরুর থেকে তো আর ছাগল মাইনাস করা যায় না, গরু থেকে গরু মাইনাস করতে হবে, ছাগল থেকে ছাগল মাইনাস করতে হবে, যোগ বিয়োগের অঙ্ক থাকতো, ঐকিক নিয়মের মতো অঙ্ক। তো তেমনি কারাদণ্ড তো আর মৃত্যুদণ্ড থেকে মাইনাস করার বিষয় না, কারণ দুইটা একেবারে ভিন্ন জিনিস। তাই মৃত্যুদণ্ড যে পাবে তার এইদিকে 2, 3, 4, 5 বছরেরও যদি প্রোডাকশন ওয়ারেন্টটা কি সেটা আমি পরে বলছি। তো মৃত্যুদণ্ড ব্যতীত, যেহেতু মৃত্যুদণ্ড আপনার মাইনাস করা যায় না, মানে মাইনাস করার কোনো এখানে বিষয়ই নাই, কারাদণ্ড থেকে কারাদণ্ড মাইনাস হবে। কেউ যদি 6 মাস বা 1 বছরের হাজতবাস থাকার পরে তার মৃত্যুদণ্ড হয়, তাহলে তাকে তো মৃত্যুদণ্ডই দিয়ে দিবে, তখন তার কারাদণ্ড কতদিন ছিল সেটার বিবেচনার বিষয় না, সেটা হিসাবের দরকারই নেই। 2 নম্বর পয়েন্ট বা উপ উপধারা 2-এ বলা হচ্ছে দণ্ডের চেয়ে হাজতবাস যদি বেশি হয়ে যায় তাহলে তৎক্ষণাৎ মুক্তি, আর যদি অর্থদণ্ড থাকে তাও মাফ করে দিতে হবে। মনে করেন এক ব্যক্তি 6 মাসের হাজতেই আছে, তারপরে তার রায় হলো, এখন রায়ে তার সাজা হলো 5 মাস এবং 2,000 টাকা অর্থদণ্ড। এখন
যদি ম্যাজিস্ট্রেট নিজেই দেখেন যে হ্যাঁ 6 মাসের আগে থেকে হাজতবাস আছে তার, আর আমি দিলাম 5 মাসের সাজা, আবার 2,000 টাকা অর্থদণ্ড, তাহলে অলরেডি 1 মাস সে বেশি সাজা ভোগ করেছে। এটা সাধারণত ম্যাজিস্ট্রেট লক্ষ্য না করলেও আইনজীবীকে লক্ষ্য করতে হয়, অথবা ম্যাজিস্ট্রেট প্রশ্ন করে যে আপনি কতদিন হাজতে ছিলেন, তখন নিশ্চয়ই আইনজীবীর কাছে সেটা তথ্য আছে, অথবা সে কত তারিখে অ্যারেস্ট হয়েছে এবং কত তারিখে সে জামিনে মুক্ত হয়েছে, সেই দুইটা ডেটের মাঝখানের সময়গুলোই হিসাব করলে পাওয়া যায়। অথবা কেউ যদি একাধিকবার জামিন নিয়ে, মানে একাধিকবার ভেতরে যায়, হাজতে যায়, তাহলে ওই একাধিকবারই কাউন্ট করতে হবে, একটানা হোক আর বারে বারে হোক, দুইটাই কাউন্ট হবে। তো হিসাব করার পর যদি দেখা যায় যে 6 মাস সে হাজত ভোগ করেছে, কিন্তু সাজা দেওয়া হচ্ছে 5 মাস, সাথে 2,000 টাকা অর্থদণ্ড, তো এই 2,000 টাকা অর্থদণ্ডটা মাফ করে দিবে আদালত, কারণ অলরেডি 1 মাস সে বেশি ভোগ করেছে এই কারণে। 35 ক এটাই বলা হচ্ছে। 36, ম্যাজিস্ট্রেটগণের সাধারণ ক্ষমতা তৃতীয় তফসিলে বর্ণিত। তাহলে ম্যাজিস্ট্রেট গণের সাধারণ ক্ষমতা যেটা তৃতীয় তফসিল আছে, তৃতীয় তফসিলে দেখবেন খুব সুন্দরভাবে লিস্ট করা আছে। এইটা কি কি ক্ষমতা আছে এটা যদি আমরা জানতে চাই, একটু তফসিলটা দেখলেই হবে। আর 37-এ বলা হচ্ছে ম্যাজিস্ট্রেট গণের উপর অর্পণযোগ্য অতিরিক্ত ক্ষমতা, এটা হচ্ছে চতুর্থ তফসিলে। আপনাদের প্রশ্ন থাকলে ক্লাসে, আজকে ক্লাসের উপরে উত্তর দিয়ে দিচ্ছি। আর যদি প্রশ্ন এখন না করতে চান, মেসেজ করে রাখেন, মেসেজে আমি উত্তর করে দেব। তো ঠিক আছে, যেহেতু কেউ প্রশ্ন করতে চাচ্ছেন না, সবার সুস্বাস্থ্য কামনা করে ক্লাসটি শেষ করছি।